একই পরিবারের দুই বোনের বিয়ে হয় দুই জায়গায়, কিন্তু ভাগ্যচক্রে একজন হয় রানী এবং অপরজন হয় রাস্তার ভিখারি। কিন্তু তারপর যখন তারা স্বামী অদল বদল করার একটা সুযোগ পাবে, কি হবে তাদের পরিণতি, সেই নিয়ে আজকের আমাদের ভীষণই ইন্টারেস্টিং একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ড্রামার শুরুতেই আমরা শার্লি পার্কারকে দেখতে পাই। পার্কার পরিবারের বড় মেয়ে। মহারাজের নির্দেশ অনুসারে শার্লির স্বামী গ্র্যান্ডিলা সাম্রাজ্যের মন্ত্রী হিসাবে নির্বাচিত হয় এবং শার্লিকে ডাচেস হিসেবে নির্বাচিত করা হয়। আশেপাশের লোকজন আলোচনা করতে থাকে যে শার্লি সত্যিই খুব ভাগ্যবান। ওর তো একটা গরিব স্কলারের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু দেখো এখন সে উন্নতি করে আমাদের সাম্রাজ্যের মুখ্যমন্ত্রী। আর অন্যদিকে ওর বোনকে দেখো। আমরা শার্লির বোন সোফিকে দেখতে পাই, যে কিনা রাস্তায় ভিখারিদের মতো ঘুরছিল। লোকজন বলে যে কি অবস্থা দেখো, ওর বিয়ে হলো একজন যুগের সাথে, কিন্তু সে তো সারাক্ষণ পতিতালয় পড়ে থাকতো। তারপর সব খুইয়ে যুদ্ধে প্রাণ দিল। এবার সোফি শার্লিকে বলে যে শার্লি, তুই ছোটবেলা থেকে আমার চেয়ে ভালো থাকবি, এটা আমি মেনে নিতে পারবো না। এবং সে ছুটে গিয়ে শার্লির গলায় একটি কাঁটা ঢুকিয়ে দেয়। শার্লি বুঝতে পারে এটাই তার জীবনের শেষ মুহূর্ত, এবং সেও তার মাথার কাঁটাটি খুলে সোফির পেটে ঢুকিয়ে দেয়, এবং দুই বোন সেই মুহূর্তে সেখানেই মারা যায়। এবার শার্লির জ্ঞান ফিরে 5 বছর আগে, এবং সে চোখের সামনে তার বাবার প্রথম স্ত্রী জুনকে দেখতে পায়। শার্লি বুঝতে পারে যে সে আরো একবার সুযোগ পেয়েছে। জুন তাকে বিয়ের কন্ট্রাক্ট দিয়ে বলে যে এই নাও, কিন্তু সোফির সাথে নিজের তুলনা করতে যেও না। সোফির বিয়ে একজন বিখ্যাত লর্ডের সাথে ঠিক হয়েছে। কিন্তু সোফি তখনই বলে ওঠে যে না না, আমি এই বিয়ে করব না। আমি শার্লির যার সাথে বিয়ে হয়েছে তার সাথেই বিয়ে করতে চাই। আসলে শার্লির মতো সোফিও মৃত্যুর পর দ্বিতীয় সুযোগ পেয়েছিল। এই জন্মটা তাদের দুজনের কাছেই একটা দ্বিতীয় সুযোগ ছিল। সোফি তার মাকে সাইডে ডেকে নিয়ে বলে যে মা, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করতে চাইবে না, কিন্তু বিশ্বাস করো, আমি মরে গিয়ে ফিরে এসেছি। জীবন আমাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে। এইবার আমি আমার ভাগ্য বদলাবো। শোনো। এবং সে তার মাকে সবকিছু খুলে বলে, যে তার স্বামী কেমন ছিল এবং শার্লের যার সাথে বিয়ে হয়েছিল সে কতটা ভালো ছিল। তার মা সব শুনে বলে যে কিন্তু তাহলে তো আমাদের পাত্র বদল করতে হবে। কিন্তু হঠাৎ করে যদি পাত্র বদল করি তাহলে কি শার্লি সন্দেহ করবে না? ও যদি বদল করতে না চায় তাহলে কি হবে? কিন্তু শার্লি তখনই এসে বলে যে আমি বদল করতে রাজি আছি। ফলে মা এবং মেয়ে তো বেশ খুশি হয়। এবার শার্লির দাসী ক্লেরা তাকে জিজ্ঞাসা করে যে কিন্তু আপনি এত সহজে এইভাবে পাত্র বদল করতে রাজি হয়ে গেলেন কেন? শার্লি মনে মনে ভাবে যে সোফি খালি দেখেছে যে আমার স্বামী একজন গরিব স্কলার থেকে কিভাবে মুখ্যমন্ত্রী হলো, কিন্তু সোফি এটা জানে না যে সেটা কেবলমাত্র আমার জন্যই সম্ভব হয়েছে। আমিও দেখি এবার আমাকে ছাড়া ওরা কত দূর যেতে পারে। এবার সে তার ম্যারেজ কন্ট্রাক্ট খুলে দেখে যে তার এইবারের স্বামী, অর্থাৎ আগের বার সোফির যার সাথে বিয়ে হয়েছিল তার নাম কুইন সিনথিয়ার। এবং এবার আমরা কুইনকে দেখতে পাই, যে কিনা গ্র্যান্ডিলার একজন যুগের দ্বিতীয় ছেলে ছিল। সে তার চোখে পট্টি বেঁধে তীরন্দাজি প্র্যাকটিস করছিল, এবং সে খুবই ভালো একজন যোদ্ধা ছিল। এখানে আমরা তার বাবা উইলিয়াম এবং তার বড় দাদা ওয়েনকেও দেখতে পাই। এবার কুইন এখান থেকে ফ্লোরাল হেভেন নামে একটি শুঁড়িখানায় যায়, এবং সেখানে লিলি নামক একজন পতিতার সাথে কন্ট্রাক্ট করে, অর্থাৎ তাকে কিনে নেয়। কুইনের সাথে তার গার্ড লুক ছিল। লুক বলে যে লর্ড, তার বিয়ে ঠিক হয়ে গেছে, তারপরেও আপনি এখানে, এটা কিন্তু খুব একটা ভালো দেখায় না। কিন্তু কুইন তার কথায় কোনো পাত্তা দেয় না। এবার আমরা শার্লিকে দেখতে পাই। শার্লি বলে যে বিয়ের খবরটা তাড়াতাড়ি আমার মাকে দিতে হবে। এবার আমরা শার্লির মাকে দেখতে পাই, যে কিনা প্রচন্ড অসুস্থ ছিল। এবার অ্যামেলিয়ার দাসী মেট্রন লুই অপর এক মেট্রন উইলসনকে বলে যে অ্যামেলিয়া এত অসুস্থ, তুমি তাও ওকে ওষুধ দিচ্ছ না। মেট্রন উইলসন বলে যে অ্যামেলিয়া একটা সামান্য উপপত্নী, ওকে সারানোর জন্য আবার ওষুধ কিসের? ও মরলেও বা কার কি আসে যায়? মেট্রন লুই বলে যে দাঁড়াও তুমি, আমি এক্ষুনি শার্লিকে ডাকছি। মেট্রন উইলসন বলে, ডাকো, ও আমার কি বা করবে? ওর যে গরিব ছেলের সাথে বিয়ে হয়েছে না, তাতে ওর অবস্থা আমার থেকেও খারাপ হতে চলেছে। তখনই শার্লি এসে তাকে ঠাস করে এক চড় মারে। মেট্রন উইলসন বলে যে তোমার এত সাহস, আমাকে মারলে? শার্লি বলে যে আমি ইয়াং ডিউকের হবু বউ, তোমাকে যখন ইচ্ছা আমি তখনই মারতে পারি।
মেট্রন উইলসন বলে যে মিথ্যা কথা, ডিউকের বিয়ে তো সোফির সাথে হচ্ছে। এবং তখনই ক্লারা উইলসনকে বিয়ের কন্ট্রাক্টটা দেখায়। শার্লি বলে যে এক্ষুনি আমার জন্য অন্য একজন চাকর এনে দাও, আর একে সারা জীবনের মতো এখান থেকে তাড়াও, এর মুখ যেন কোনোদিন আমি না দেখি। শার্লি সমস্ত কর্মচারীদের বলে যে কেউ যদি আমার মাকে অপমান করার চেষ্টা করেছো তাহলে কিন্তু ভালো হবে না। এবার ব্যাপারটা হচ্ছে যে শার্লির মা অ্যামেলিয়ার সাথে শার্লির বাবার প্রথমে কিন্তু বিয়ে হয়েছিল, কিন্তু শার্লির মা যেহেতু একজন অভিজাত পরিবারের মেয়ে ছিল না, তাই তাকে প্রধান পত্নী হিসেবে মানা হয় না, এবং সোফির মাকেই প্রধান পত্নী হিসেবে মানা হয়। তাই সোফি এবং সোফির মা মিলে সারা জীবনই অ্যামেলিয়া আর শার্লিকে অনেক জ্বালাতন করেছে, অনেক অত্যাচার করেছে। এমনকি শার্লির মা কখনো বাড়ির গৃহিণী হিসেবে বা বাড়ির বউ হিসেবে থাকতেই পারেনি, তাকে সারা জীবন অন্ধকার কূপের মধ্যে এইভাবে ডিপ্রেসড অবস্থায় কাটাতে হয়েছে। শার্লি তার মাকে জড়িয়ে ধরে তার বিয়ের খবরটা দেয়। তার মা বলে যে তোমার সাথে ডুকের বিয়ে, কিন্তু এটা সোফিরা কি করে হতে দিল, এটার মধ্যে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। শার্লি বলে যে তুমি চিন্তা করো না মা। শার্লি তার মায়ের ঘরের সমস্ত কিছু নতুন করে সাজিয়ে দেয়। সে ভাবে যে মা, আগের বার আমাকে মুখ্যমন্ত্রী স্ত্রীর জায়গা অব্দি পৌঁছানোর জন্য অনেক সময় লেগে গেছিল, কিন্তু এইবার সেটা হবে না। এইবার আমি বিয়েই করছি ডিউককে, তাই এবার তোমাকে আমি অনেক আদর যত্নে রাখতে পারবো। এবার তখনই সোফি এসে বলে যে তুমি মেট্রন উইলসনকে তাড়িয়ে দিলে, ও আমার মায়ের খাস দাসী ছিল, তোমার এত সাহস হয় কি করে? শার্লি বলে যে ও একটা চোর ছিল। তোমার যদি আমার সিদ্ধান্ত নিয়ে সমস্যা হয় তাহলে চলো বাবার কাছে বিচার চাই। সোফি বলে যে ও তোমার ডিউকের সাথে বিয়ে হবে বলে এত গর্ব, তাই না? তাহলে তোমাকে বলে রাখি, কুইন সিনক্লিয়ার একটা প্লে বয়, তোমার দুর্দশার কোনো শেষ থাকবে না। এবার অপরদিকে কুইন বাড়ি ফিরতেই তার বৌদি লিয়া অর্থাৎ ওয়েনের স্ত্রী ছুটে আসে এবং বলে যে কুইন, বাবা জানতে পেরে গেছে তুমি পতিতলায় গেছিলে, বাবা কিন্তু প্রচন্ড রেগে আছে। কুইন বলে যে বাদ দাও তো, বাড়ি এসেছি, আগে খাওয়া দাওয়া করি। কিন্তু সে ভেতরে যেতেই তার বাবা লাঠি নিয়ে তাকে মারতে আসে। তার দাদা ও বৌদি কোনো রকমে তার বাবাকে থামায় এবং বলে যে বাবা, ও তো অল্প বয়সী, ও বোঝেনি, ওকে ছেড়ে দিন। তার বাবা বলে যে এরকম কাজ করলে ওকে বিয়ে কে করবে। ওদিকে তখনই আমরা শার্লিকে দেখতে পাই। শার্লি বলে যে আমি বিয়ে করব। ক্লারা বলে যে কিন্তু ওর যা বাজে রেপুটেশন, তারপর ওকে বিয়ে? শার্লি বলে যে হ্যাঁ, যত বাজে রেপুটেশন তত আমার সুবিধা, এবং সে মেকআপ করে চোখ লাল করে নেয় যাতে মনে হয় সে অনেকক্ষণ ধরে কান্না করেছে। এবার সে তার বাবার কাছে গিয়ে বলে যে বাবা, আমি তোমার ওপর আমার সমস্ত ভবিষ্যতের দায়িত্ব সঁপে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছ। তার বাবা এডওয়ার্ড বলে যে দেখো, আমরা তো ওদের সম্বন্ধটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাই কাউকে না কাউকে তো বিয়ে করতেই হবে। শার্লি বলে যে কিন্তু বিয়ের সম্বন্ধটা তো সোফির জন্য ছিল, তুমি আমার সাথে এমন করছো কেন? তার চেয়ে ভালো আমি সারা জীবন এই বাড়িতেই থাকি, আমি এখানে থেকেই মায়ের সেবা করব, এমনিতেও মা খুব অসুস্থ। তখনই জুন বলে ওঠে যে তোমাকে কোনো সেবা করতে হবে না, আমি বরঞ্চ ওর জন্য 6-7টা চাকর দিয়ে দিচ্ছি। জুন তো চাইছিল যাতে শার্লির সাথে কুইনের বিয়ে হয়। শার্লি বলে যে কিন্তু আমার মায়ের ঘরটা এত ছোট, সেখানে এত লোক ঢুকবে কি করে? সোফি বলে যে ঠিক আছে, আমি আমার গোটা ঘরটাই তোমার মাকে দিয়ে দেবো, এমনিও তো আমার বিয়ে হয়ে যাচ্ছে। শার্লি তার বাবাকে বলে যে বাবা, কুইন যদি অন্য কাউকে পছন্দ করে তাহলে তো আমার জীবন নষ্ট হয়ে যাবে। তার বাবা বলে যে দেখো, ওদের দেওয়া দিনমজুরের টাকা সম্পূর্ণ তোমার হবে, আমিও তোমাকে সাজিয়ে গুছিয়ে পাঠাবো, চিন্তা নেই, কেউ তোমাকে নিচু করার সুযোগ পাবে না। তার বাবা তাকে একটি স্বর্ণ ও রুবির তৈরি চুলের কাঁটা দেখায় এবং বলে যে এই হেডপিসটাও আমি তোমাকে দেবো, যা তোমার ঠাকুরদা 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনেছিল। তখনই জুন চেঁচিয়ে ওঠে যে এটা তো সোফিকে দেওয়ার কথা ছিল। সোফি সেটা কেড়ে নিয়ে বলে যে এটা আমার। তার বাবা তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তুমি যদি ডিউককে বিয়ে করতে তাহলে নিশ্চয়ই তুমি এটা পেতে, এবং এডওয়ার্ড সেটা জোর করেই শার্লিকে দিয়ে দেয়। শার্লি বলে যে বাবা, আমার পরিবারের সম্মান রক্ষার দায়িত্ব আমারই, তাই জন্য আমি ডিউককে বিয়ে করতে রাজি আছি। সে সবার সামনে তো ভীষণ কাঁদছিল, কিন্তু মনে মনে সে মুচকি হাসছিল। এবার আমরা কুইনের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে কুইনের দাদি আসে এবং বলে যে পার্কার পরিবারের বড় মেয়ে কুইনকে বিয়ে করতে রাজি হয়েছে। যদিও কুইন যা করেছে তার জন্য আমাদের অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, তাই আমরা শার্লি পার্কারকে দ্বিগুণ দেনমোহর এবং আরো দামি দামি উপহার দিয়ে তাকে বউ হিসেবে বাড়িতে আনবো।
তখনই কুইন লুককে বলে যে আমার এরকম ইমেজ সত্ত্বেও আমাকে বিয়ে করতে কে রাজি হলো? আমাকে একজোড়া চাকরের পোশাক এনে দাও, আমি নিজে গিয়ে এই মেয়েকে দেখতে চাই। এবার অপরদিকে আমরা শন ডেভিস এবং তার মাকে দেখতে পাই, অর্থাৎ যার সাথে সোফির বিয়ে ঠিক হয়েছে, অর্থাৎ আগের জন্মে যে কিনা শার্লির বর ছিল। এবার শনরা তো ভীষণই গরিব ছিল, তাই বিয়ের তত্ত্বে তারা কেবলমাত্র এক ঝুড়ি চা পাতা, এক ঝুড়ি ডিম এইসব এনেছিল। জুন তো এরকম তত্ত্ব দেখে ভীষণ রেগে যায় এবং বলে যে এর থেকে ভালো তো আমি আমার চাকর বাকরদের দিই। সোফি তার মাকে শান্ত করে বলে যে মা, এখন একটু সহ্য করে নাও, ও একদিন মুখ্যমন্ত্রী হবে, তখন দেখো আমাকে কত আরামেই না রাখে। তখনই কুইনের পরিবারের তরফ থেকে পাঠানো তত্ত্ব চলে আসে এবং তত্ত্ব নিয়ে আসা কর্মচারীদের মধ্যে ছদ্মবেশী কুইনও ছিল। এবার শার্লির দাসী ক্ল্যারা সব কর্মচারীদের বসিয়ে তাদের চা খাওয়ার কথা বলে, কিন্তু কুইনের চোখ তো শার্লিকেই খুঁজছিল এবং তখনই শার্লি বেরিয়ে আসে। কুইন শার্লিকে দেখেই মুগ্ধ হয়ে যায়। এবার ক্লারা এবং অন্য কর্মচারীরা হাসাহাসি করছিল, কুইনের বাড়ি থেকে যা দামি দামি উপহার পাঠিয়েছে তার তুলনায় শনের গিফট তো কিছুই না। এবার সোফি সেটা শুনতে পায় এবং বলে যে তোমাদের এত সাহস, আমাকে নিয়ে তোমরা গসিপ করছো, এবং সে ক্লারাকে ঠাস করে এক চড় মারতে যায়। কিন্তু শার্লি তার হাত ধরে নেয় এবং বলে যে তুমি কিন্তু নিজেই পাত্র বদল করেছো, এখন হাসাহাসি করলে তোমার তো এত সমস্যা হওয়ার কথা না। তোমার যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এখনো সময় আছে, তুমি চাইলে আবারও বদল করে নিতে পারো। সোফি বলে যে না, তা আমি কখনোই করবো না, দেখি তোমাকে কি গিফট পাঠানো হয়েছে। এবং সে দেখে যে শার্লির জন্য অতি মূল্যবান গয়না, নানা রকম অলংকার পাঠানো হয়েছিল। সোফি ভাবে যে আমাকে আগেরবার যা দেওয়া হয়েছিল তো তার চেয়েও বেশি, কিন্তু সে মুখে বলে যে তুমি তো সারা জীবন কিছুই পাওনি, তোমার কাছে এগুলো অনেক মূল্যবান মনে হবে, কিন্তু আসলে কি বলতো, এগুলো ভীষণই সস্তা জিনিস। এবার কুইন তো কর্মচারী ছদ্মবেশে এই সব কিছুই দেখছিল। সে লুককে ইশারা করে এবং তার শির মোহরটা দিয়ে বলে যে চাও। এবার শার্লি গিফটের বক্সে লাথি মেরে বলে যে এইসব আর এমন কি। তখনই লুক সেখানে এগিয়ে আসে এবং বলে যে তোমার সাহস হয় কি করে এই বাক্সে লাথি মারা? সোফি বলে যে তুমি একটা কাজের লোক হয়ে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে শেখাবে যে আমি কি করব না করব। তখনই লোক পিছন ফিরে লুকিয়ে তার পকেট থেকে শিলমোহরটা বার করে এবং এমন ভাব দেখায় যেন ওই বাক্সের মধ্যেই শিলমোহরটা ছিল। সে সোফিকে শিলমোহরটা দেখিয়ে বল যে এতে লর্ড কুইনের দামি শিলমোহর আছে আর তুমি এটাতে লাথি মারছো। সোফি বলে যে হ্যাঁ, কুইন এত দামি একটা জিনিস তত্ত্বে কেন দেবে? লুক বলে যে কারণ শার্লি একজন মহান মহিলা, উনি এটা ডিজার্ভ করেন, আর তোমার এত সাহস তুমি এতে লাথি মারলে। তখনই এডওয়ার্ড ছুটে আসে এবং সোফিকে এক চড় মারে এবং বলে যে যাও, তোমার শাস্তি হলো বিয়ের দিন অবধি তুমি নীল ডাউন হয়ে থাকবে। লুক শার্লিকে সেই শিলমোহরটি দেয় এবং তারা সেখান থেকে চলে যায়। এবার তারা যখন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, শার্লি তাদের থামায় এবং সে কুইনের সামনে গিয়ে বলে যে লর্ড, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। এবার কুইন তো অবাক হয়ে যায় যে কি করে শার্লি তাকে চিনলো। সে বলে যে তুমি আমার আসল পরিচয় কি করে জানলে? শার্লি বলে যে প্রথমত এই শিলমোহরটা যখন আমি এখানে দেখেছি তখনই আমি বুঝতে পেরেছি, দ্বিতীয়ত আমি খেয়াল করেছি লুক আপনার ইশারায় ফলো করে সমস্ত কিছু করছিল। কুইন বলে যে বাহ, তুমি আমাকে যখন চিনতে পেরেছো এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি এখানে কেন এসেছি। শার্লি বলে যে হ্যাঁ, আপনি এটা জানতে এসেছেন যে কেন আমি রাজ্যের সবচেয়ে কুখ্যাত প্লে বয়কে বিয়ে করতে চলেছি, তাই তো? কুইন বলে যে তার উত্তর কিন্তু আমি পেয়ে গেছি, একজন বদমাইশ সৎ মা, সৎ বোন, এইসবের মধ্যে তোমার জীবন ভালো না, তাই তো? কিন্তু তুমি ভাবছো আমার সাথে বিয়ে করে তোমার জীবন ভালো হবে? তোমার জীবন তো এর চেয়েও খারাপ হতে পারে, সেটা তোমার মনে হয়নি? শার্লি বলে যে সেটা তো ভবিষ্যৎই বলবে, যদি খারাপও হয় আমি তার সাথে লড়াই করে নেব এবং সেই শিলমোহরটা কুইনকে ফেরত দিতে চায়। কুইন বলে যে না, কোন একটা জিনিস আমি একবার দিয়ে দিলে সেটা আর ফেরত নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, বিয়ের দিন তোমার সাথে দেখা হবে। এবার অপর দিকে আমরা সোফিকে দেখতে পাই, যার তো নীল ডাউনে বসে থেকে থেকে পা ব্যথা হয়ে গেছিল। সে বলে যে মা, ওই সবই শার্লির জন্য। জুন বলে যে ওকে আমি মজা দেখাবো, ওর বিয়ের অনুষ্ঠানের দিনই ও নিজের বিয়ে নিজেই নষ্ট করবে। এবার আমরা শার্লির বিয়ের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে বিয়ের পালকি এবং লোকজন নিয়ে কুইন তাদের বাড়ির দরজায় অপেক্ষা করছিল, কিন্তু শার্লির মহলের দরজা কেউ বাইরে থেকেই বন্ধ করে দিয়েছিল যাতে সে বেরোতে না পারে।
বা লুক বাইরে অপেক্ষা করতে করতে বলে যে কি ব্যাপার, ওদের আসতে এত দেরি হচ্ছে কেন, এত অহংকার কিসের? কুইন বলে যে না, সেরকম ব্যাপার না, নিশ্চয়ই ভেতরে কোনো গন্ডগোল হয়েছে, চলো আমরা ভেতরে গিয়ে দেখি। তখনই ভেতরে যে দাসীটি দরজা বন্ধ করে রেখেছিল সে বলে যে ডুক, আপনি এভাবে ভেতরে আসতে পারেন না, এখনো তো বিয়ে হয়নি। কুইন তার তরোয়াল বার করে বলে যে কে বললো আমি আসতে পারি না? এবং তখনই পিছন থেকে কুঠারি দিয়ে দরজা ভেঙে বেরিয়ে আসে শার্লি। তার এই কাণ্ড দেখে কুইন তো পুরোই ইমপ্রেসড হয়ে যায়। লুক বলে যে বাপরে, ম্যাডাম পার্কার তো সত্যিই বাঘিনী। কুইন বলে যে বাঘিনী কি এত সুন্দর হতে পারে? চলো বিয়ের সমস্ত রিচুয়াল পালন করতে হবে। এবার কুইন আর শার্লির বিয়ের আচার অনুষ্ঠান শেষ হয় এবং তারা বাড়ি যাওয়ার জন্য বেরোয়। তখনই সোফি বলে ওঠে যে তোমার বিয়ে হয়েছে তো কি হয়েছে, যেতে তো তোমাকে আমার পরেই হবে। আসলে সোফি যেহেতু প্রধান পত্নীর মেয়ে ছিল তাই জন্য তার এই অধিকারটা ছিল, আর যেহেতু শার্লি উপপত্নীর মেয়ে ছিল তাই জন্য যাই হোক না কেন নিয়ম অনুযায়ী তাকেই পরে যেতে হবে। এবার এই কথা বলে সোফি তো পালকিতে উঠে পড়ে, কিন্তু তখনই কুইন চালাকি করে একটা ছোট্ট পাথর সোফির পালকি বাহকের হাঁটুতে ছুঁড়ে মারে। ফলে সোফির পালকি বাহক পড়ে যায় এবং সোফি তো পালকি থেকে হুমড়ি খেয়ে পড়ে যায়। শার্লি বলে যে তুমি এটা ইচ্ছা করে করলে তাই না? কুইন বলে যে কেন, ও তো বেশি শো অফ করতে যাচ্ছিল তাই না, তা করুক একটু শো অফ। এবং তারা হাত ধরে বেরিয়ে যায়। দুই বোনের পালকি দুই দিকে চলে যায়। দেখার বিষয় এটাই যে এই জন্মে তাদের ভাগ্য বদলাবে কিনা। এবার শার্লি তো কুইনের সাথে তার ম্যানশনে আসে। শার্লি ভাবে যে আগের বার তো আমার এখানে বিয়ে হয়নি, তাই আমি জানি না যে এবার আমার সামনে কি কি প্রতিবন্ধকতা আসবে। যাই হোক না কেন আমি হার মানবো না। এবার কুইনদের বাড়িতে ঢুকতেই তাদের একটা আচার ছিল, যেখানে দরজার মাথায় একটি লাল ট্যাসেল লাগানো ছিল। এবার নতুন বউকে সেই ট্যাসেলে মাথা ছুঁয়ে ঢুকতে হবে, কিন্তু শার্লি পা উঁচু করেও সেই ট্যাসেল মাথা ছোঁয়াতে পারছিল না। তখনই কুইনের বৌদি লিয়া বলে ওঠে যে কি ব্যাপার, তুমি এটা করতে পারছো না, এটা কিন্তু ভীষণ অমঙ্গলের লক্ষণ। তখনই কুইন বলে যে এটা আর এমন কি, এবং সে নিজে শার্লিকে কোলে নিয়ে সেই ট্যাসেলে মাথা ছুঁয়ে দেয়। তাতে শার্লি তো বেশ লজ্জা পায়। এবার কুইনদের বাড়িতে সবকিছু দারুণ সুন্দর ছিল, এমনকি থালা বাটি সবকিছু সোনার ছিল। ক্লারা বলে যে সোফি যদি এইসব দেখে সে তো হিংসায় জ্বলে যাবে। ওদিকে আমরা সোফিকে দেখতে পাই যে কিনা শনের বাড়িতে এসে প্রচন্ড ডিসঅ্যাপয়েন্টেড ছিল। সে বলে যে আমি ভাবিনি এরা এত গরিব। শন বলে যে চলো, আজ তো আমাদের বিয়ের রাত, তুমি নিশ্চয় চাও না যে আজ আমরা এমনি ঘুমিয়েই কাটিয়ে দিই। সোফি বলে যে কি, আমার বিছানাটা কফিনের লিডের থেকেও শক্ত, এখানে শুয়ে নাকি আমরা আবার রোম্যান্স করব। বলে যে এরকম করলে তো সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। সোফি বলে যে আমাদের নিয়ে হাসাহাসি, কুইনের পতিতালয়ের গার্লফ্রেন্ড যখন ওর বাড়িতে গিয়ে ঝামেলা করবে তখন লোকজন ওদের নিয়েই হাসাহাসি করবে, আমাদের নিয়ে হাসাহাসি করার সময় কারোর কাছে থাকবে না। এবার আমরা ডুক ম্যানশনের দৃশ্য দেখতে পাই। পতিতালয় থেকে কুইন যে পতিতাটিকে কিনেছিল সেই পতিতাটি অর্থাৎ লিলি ম্যানশনে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু গার্ডরা তাকে ঢুকতে দিচ্ছিল না। লিলি বলে যে আমাকে ঢুকতে দেবে না মানে, আমি কুইন সেন্ট ক্লেয়ারের ক্রাশ। এবার এই ঘটনা কুইনের দাদা বৌদিও দেখতে পায়। তার বৌদি বলে যে বাহ, বিয়ের দিন এরকম একটা ঝামেলা। লিয়া তার স্বামী ওয়েনকে বলে যে ওর অর্থাৎ কুইনের যত অপমান হবে, যত ইমেজ ডাউন হবে, তত কিন্তু তোমার লাভ, কারণ তাহলে সমস্ত সম্পত্তি সমস্ত অধিকার তুমি পাবে। চলো ওকে ভেতরে আনি। এবং তারাই লিলিকে ভেতরে নিয়ে আসে। বলে যে দেখো, বিয়ের কত বড় আয়োজন করা হয়েছিল, এসব তো তোমারই হওয়ার কথা ছিল বলো, কিন্তু এখন আর কি করা যাবে, ওর তো বিয়েই হয়ে গেল। দেখো লিলি, তোমার তো আর ওকে বিয়ে করার কোনো চান্স নেই, কিন্তু যাই হোক না কেন তুমি কিন্তু ওদের বিয়ের রাতটা নষ্ট করতে পারো। যাও গিয়ে ঝামেলা করো, যাতে প্রথম থেকেই ওদের সম্পর্ক খারাপ হতে থাকে। এবার ওদিকে আমরা শার্লি এবং ক্ল্যারাকে দেখতে পাই। শার্লি ক্ল্যারাকে বলে যে তোমাকে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো তো? এবং ক্ল্যারা বলে যে হ্যাঁ, এবং সেই কিছু এরোটিক ছবির দৃশ্য শার্লিকে দেখায়। শার্লি বলে যে এইসব আবার কি, আমি তো তোমাকে রোস্ট চিকেনের রেসিপি আনতে বলেছিলাম। ক্লারা বলে যে আরে, বিয়ের রাতে খাওয়া দাওয়া দিয়ে কি হবে, কুইন কিন্তু মিলিটারিতে কাটিয়েছে, ওর যৌবন একদম মুতলে পড়ছে, আপনি বরঞ্চ এইসব দেখে রাখুন, সেইগুলো আপনার কাজে আসবে। শার্লি বলে যে ধ্যাত, এবং সে সেই রোলটা ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু তখনই সেখানে কুইন আসে এবং সেই রোলটা তার মাথায় লাগে। কুইন সেটা দেখে বলে যে তুমি এইসব দেখছিলে। শার্লি তো প্রচন্ড এম্বারেসড হয়ে যায়।
কুইন বলে যে আমি তো জানতাম না তুমি এত সাহসী। শার্লি বলে যে দেখ, ওসব আমি দেখছিলাম না। কুইন বলে যে না না, আমি এইসব না, আমি সকালে তোমার ওই দরজা ভাঙার কথাটা বলছিলাম। তখনই লুক এসে তাদের জানায় যে লর্ড, লিলি বাইরে এসে প্রচন্ড ঝামেলা করছে, বলছে আপনার সাথে দেখা করতে না দিলে নাকি কুয়োতে ঝাঁপ দিয়ে প্রাণ দেবে। শার্লি তখনই বলে যে লিলি কি সেই মহিলা যাকে আপনি পতিতালয় থেকে উদ্ধার করেছিলেন? তাহলে আপনার নিশ্চয়ই ওখানে যাওয়া উচিত। ক্লারা বলে যে না, কখনোই না। এত মহান হওয়ার কি আছে যে বিয়ের প্রথম রাতেই তুমি তোমার বরকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছ? শার্লি বলে যে না, ও যদি এরকম অশান্তি করতে থাকে তাহলে কিন্তু কুইনের ইমেজ খারাপ হবে, আমি তা চাই না। ক্লারা বলে যে তাহলে আপনি যদি বিয়ের প্রথম রাত এভাবে একা কাটান তাহলে তো আপনাকে নিয়েও কম কথা হবে না। শার্লি বলে যে আমাকে নিয়ে কথা হোক, সেটা আমি সহ্য করে নেব, কিন্তু আমার স্বামীকে নিয়ে যেন কোনো কথা না হয়। কুইন বলে যে সত্যি তুমি আমার সম্মানের জন্য এত পরোয়া করো? এবং সেই লোককে বলে তখনই 100 স্বর্ণ মুদ্রা, মহামূল্য গয়না, নানা রকম উপহারের ব্যবস্থা করে, এগুলো শার্লি বাবার বাড়ি যাওয়ার সময় নিয়ে যেতে পারবে। এবার কুইন চলে যেতেই ক্লারা এবং শার্লি তো হাই ফাইভ দেয়, এবং ক্লারা তাদের জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসে এবং তারা এনজয় করতে থাকে। ওদিকে লিলি তো প্রচন্ড সিন ক্রিয়েট করছিল। সে বলছিল যে আমি ভুল লোককে মন দিয়ে ফেলেছি, এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো। তখনই কুইন এসে বলে যে ঠিক আছে, কুয়োতে ঝাঁপ দাও, দেখি তুমি কেমন মরো। লিলি সঙ্গে সঙ্গে বলে ওঠে যে তুমি কি আমাকে মরতে দেখতে পারবে? কুইন বলে যে তুমি তো এখনো কুয়ো থেকে অনেক দূরে দাঁড়িয়ে, আমার তো মনে হয় না তোমার মরার কোনো ইচ্ছা আছে। লিলি বলে যে ও, আমি পতিতালয় থেকে বলে তুমি আমাকে পছন্দ করছো না, তাই না? কুইন বলে যে দেখো, আমি তোমাকে পতিতালয় থেকে উদ্ধার করেছিলাম কারণ তোমার বাবা আমাকে সাহায্য করেছিল, আর তুমি সব জায়গায় বলে বেড়াচ্ছ যে আমার নাকি তোমার উপর ক্রাশ আছে, আবার বিয়ের রাতে এখানে ঝামেলা করতে এসেছো। তখনই তার বৌদি লিয়া বলে যে কুইন, লিলি আসলে খুবই কষ্টে আছে, তুমি ওকে অন্তত উপপত্নী হিসেবে স্বীকার করতে পারো। কুইন বলে যে তাই, তাহলে আমার স্ত্রীর কি হবে? লিলি বলে যে তোমার স্ত্রী কি আমাকে হিংসা করে যে আমাকে উপপত্নী হিসেবে মানবে না? কুইন বলে যে না, আমার স্ত্রী খুবই বুদ্ধিমতী, তোমার মতো না, আমি নিজেই কখনো তোমাকে স্ত্রী হিসেবে স্বীকার করব না। লিলি আকাশের দিকে তাকিয়ে কাঁদতে থাকে যে বাবা, তুমি তোমার মেয়েকে একা ছেড়ে কোথায় চলে গেলে? আমাকেও তো সাথে নিয়ে যেতে পারতে, এখন আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। কুইন বলে যে যেহেতু তুমি কাঁদতে এতই ভালোবাসো তাই তোমাকে আমি রাজ্যের বাইরে নির্বাসিত করলাম, ওখানে গিয়ে তুমি যত খুশি কাঁদো। তার বৌদি তখনই বলে যে দেখ, তুমি লিলিকে এত ভয় পাইয়ে দিয়েছো, লিলি তো অজ্ঞানী হয়ে গেল। এবার লিলি যদি অজ্ঞান হয়নি, কিন্তু বৌদির এই কথায় লিলি সিগন্যাল পেয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে গিয়ে কুইনের গায়ে ঢলে পড়ার নাটক করে, কিন্তু কুইন সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যায় এবং লিলি ধপাস করে পড়ে যায়। কুইন তাকে টপকে চলে যায়। অপরদিকে ক্লারা আর শার্লি তো মজা করে খাওয়া দাওয়া করছিল। ক্লারা বলে যে আচ্ছা, তোমার বর যে প্রথম রাতেই চলে গেল, তোমার খারাপ লাগছে না? শার্লি বলে যে দেখো, আমার মা না আমার বাবার মিষ্টি মিষ্টি কথায় ভুলে প্রেমে করেছিল, তাকে বিয়ে করেছিল, কিন্তু আমার মা কখনো আমার বাবার বাড়িতে এসে ভালো খাওয়া দাওয়াও পায়নি, ভালো জামা কাপড়ও পায়নি, তাই ছেলেদের এইসব মিষ্টি কথায় গড়লে হবে না, আমাদের ভালো থাকতে গেলে নিজেদের স্বাবলম্বী থাকতে হবে। তখনই শার্লি আবার সেই এরোটিক পেন্টিং গুলি দেখতে পায় এবং সে মনে মনে ভাবে যে আগের বার তো এইসব আমি কিছু এক্সপিরিয়েন্স করিনি, দেখি তো এখানে কি আছে। এবার সে যখন ওইসব দেখছিল তখনই সেখানে কুইন আসে এবং শার্লিকে কাছে টেনে নেয়। শার্লি বলে যে তুমি এসে গেছো। কুইন বলে যে আজকে আমাদের একটা বিশেষ দিন, আর আমি আসবো না। কিন্তু এই সবই শার্লি স্বপ্নে দেখছিল, এ রাতে ওইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছিল এবং সে কুইনকে স্বপ্নে দেখেছিল। এবার সে ঘুম থেকে উঠে বাইরে আসে এবং দেখে যে কুইন খালি গায়ে মার্শাল আর্টস প্র্যাকটিস করছে। এবার তা দেখে তো শার্লি ভীষণ ইমপ্রেসড হয়ে যায় এবং লজ্জায় লাল হয়ে যায়। কুইন বলে যে কি ব্যাপার, তুমি কি অসুস্থ, চোখ মুখ এমন লাল কেন? শার্লি বলে যেটা কি মাস বলো তো, তুমি জামা কাপড় পরোনি কেন, যাও গিয়ে জামা পরো। এবার কুইন ও শার্লি পরিবারের সবার সাথে দেখা করতে আসে। কুইনের বৌদি বলে যে আমি শুনেছিলাম তুমি খুব ভালো মেয়ে, সত্যিই তো তাই দেখছি। আসলে কুইনের বৌদি লিয়া পুরোই দুমুখ সাপ ছিল। লিয়া বলে যে তোমার বউ এত ভালো কুইন, তুমি কিন্তু কাল রাতের মতো ঘটনা আর হতে দিও না, কেমন? আসলে তার বৌদি আগের রাতের ঘটনা বলে আবারও ঝামেলা উস্কাতে চাইছিল। এই কথা শুনে কুইনের বাবা বলে যে কি ব্যাপার কুইন, তুমি আবার কি ঝামেলা পাকিয়েছো? ওয়েন বলে যে বাবা, কুইন কাল রাতে ওর নতুন বউকে ছেড়ে পতিতালয়ে লিলির সাথে দেখা করতে গেছিল।
কুইনের বৌদি বলে যে দেখো, তুমি যদি শার্লিকে পছন্দ নাও করো তাহলেও এইভাবে ওর অপমান করো না, লোকজন কি ভাববে বলো। এবার কুইন তো এইসব শুনে প্রচন্ড রেগে যায়, কিন্তু শার্লি তাকে থামিয়ে দিয়ে বলে যে স্বামী এবং স্ত্রী এক আত্মা হয়। আমার স্বামী জানে যে আমার অপমান মানে তারও অপমান, তাই সে কখনোই এমন কিছু করবে না। আমার মনে হয় এটা কেউ আমাদের পরিবারের নাম খারাপ করার জন্য চক্রান্ত করছে। আমার স্বামী যদি আমাকে না ভালোবাসতো তাহলে এত দামি জিনিসটা আমাকে দিত না। এবং শার্লি সেই শিল মোহরটা দেখায়। এবার এই কথা শুনে উইলিয়াম তো খুব ইমপ্রেসড হয় এবং বলে যে আগামীকাল আমি যুদ্ধক্ষেত্রে রওনা দিচ্ছি। আমি তোমাদের দুজনের ওপরই বাড়ির সমস্ত দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমাকে কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করো না। শার্লির বুদ্ধিমত্তা এবং তার ব্যবহারে তাদের দাদিও ভীষণ খুশি হয় এবং শার্লিকে নিজের হাত থেকেই একটা মূল্যবান জেড ব্যাঙ্গেল খুলে দেয়। দাদি বলে যে তোমার বুদ্ধিমত্তা আর শান্ত স্বভাব দেখে আমি ভরসা পেয়েছি, এবার আমি শান্তিতে মরতে পারবো। এবার তাই দেখে লিয়া তো হিংসায় জ্বলে পুড়ে মরে যায়। ক্লারা শার্লিকে বলে যে ম্যাডাম, এটা তো খুব দামি ব্রেসলেট মনে হচ্ছে। শার্লি বলে যে দেখো, দামটা কোনো ব্যাপার না, কিন্তু আমি দাদির নেক নজরে থাকতে পারলাম, এটাই আসল ব্যাপার। আমাদের ছোট করার জন্য অনেক চক্রান্ত করা হবে, কিন্তু আমাকে শক্ত থাকতে হবে। ক্লারা বলে যে কিন্তু আপনি এত কিছু কি করে জানলেন? শার্লি বলে যে আগের জন্মের আমার বোনই আমাকে সবটা জানিয়েছিল। ক্লারা শোনো, আমাদের ওই দুমুখ বৌদির থেকে সতর্ক থাকতে হবে। অপরদিকে লিয়া তো রেগে মেগে ফুঁসছিল। সে বলে যে ওই ব্যাঙ্গেলটা আমি এতবার চেয়েছি, বুড়ি আমাকে দেয়নি, আর ওকে আসতে না আসতেই দিয়ে দিল। ওয়েন বলে যে দাদির কথা শুনে তো মনে হলো যে আমাদের সমস্ত ক্ষমতা উনি ওই শার্লিকেই দিয়ে দেবেন। লিয়া বলে যে এখনো ঠিক মতো বাড়িতেই ঢুকলো না, আর এখনই আমাদের ওপরে ওঠার চেষ্টা করছে। কালকে আমি ওকে মজা দেখাবো, দেখবো ওর এই ছাট বাট কিভাবে বজায় থাকে। এবার পরদিন শার্লির তার বাবার বাড়ি যাওয়ার কথা ছিল। এবার শ্বশুর বাড়ির জন্য কুইন তো অনেক উপহারের ব্যবস্থা করেছিল, এমনকি শার্লির মায়ের জন্য আলাদা করে নানা রকম গয়না, বস্ত্র, খাবার দাবারের সরঞ্জাম করেছিল। সে জানতো যে শার্লির মাকে ওই বাড়িতে আদর যত্ন করা হয় না। ক্লারা বলে যে দেখেন, আপনার জন্য উনি কত কেয়ার করেন, উনি আমাদের পাশে থাকলে অ্যামেলিয়াকে বুলি করার সাহস কারো হবে না। শার্লি তখন নিজেকে মনে মনে বলে যে না না, যতই ভালো হোক না হোক কারো প্রেমে পড়া যাবে না। এবার ওদিকে আমরা শার্লির বাবার বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে ডাইনিং টেবিলে শার্লির বাবা এবং জুন বসেছিল। সোফি সেখানে এসে তার বাবার পাশে বসতে যায়। এডওয়ার্ড বলে যে তুমি এখানে বসো না, আজ এই সিটটা অ্যামেলিয়ার জন্য। যদি কুইন এসে দেখে যে তার শাশুড়িকে এই বাড়িতে ভালোভাবে ট্রিট করা হয় না, তাহলে কিন্তু খুব রাগ করতে পারে। সোফি তখনই বলে যে চিন্তা নেই, আজ ওরা আসবে না। এডওয়ার্ড বলে যে কিন্তু তুমি কি করে জানলে? সোফি বলে যে আমি জানি, কারণ এটা আমার সাথেও হয়েছিল। তার মনে পড়ে যে আগের জন্মে সোফি যখন এই দিন তার বাবার বাড়িতে আসার জন্য বেরোচ্ছিল, লিলি তখন তাদের সবার সামনে এসে প্রচন্ড সিন ক্রিয়েট করেছিল। রীতিমতো তাদের দুজনের মধ্যে চুলোচুলি হয়ে গেছিল। তাই জন্য কুইন তার সাথে তার বাবার বাড়িতে আসতে পারেনি। তার বাবাও তার এই ব্যবহারের জন্য তাকে ভীষণ বকেছিল। সবার সামনে তাদেরকে হাসির পাত্র হতে হয়েছিল। সোফি ভাবে যে আমাকে যা যা সহ্য করতে হয়েছে, এবার তোমাকেও তাই সহ্য করতে হবে। এবার শার্লি আর কুইন বেরোতেই তো লিলি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সে শার্লির পা ধরে কান্নাকাটি করতে থাকে এবং বলে যে ম্যাডাম, আমাকে রক্ষা করুন, আমার আর কোথাও যাওয়ার নেই, আমাকে নির্বাসিত করলে আমি কি করব? শার্লি মনে মনে ভাবে যে আচ্ছা, তুমি আমাকে অপদস্থ করার জন্য এইসব করছো, কিন্তু তুমি জানো না যে আমি কিন্তু সোফি নই। সে লিলিকে উঠিয়ে বলে যে বলো তুমি কি চাও। লিলি বলে যে আপনি আমাকে উপপত্নী হিসেবে মেনে নিন, না হলে আমি মরে যাব। এই বলে সে কাঁদতে থাকে। তখনই সেখানে লিয়া আসে এবং বলে যে কুইন, তুমি ওকে মেনেই নাও। সবাই তো জানেই যে লিলির সাথে তোমার অ্যাফেয়ার আছে, তাই না? লিলির যদি কিছু হয়ে যায় তাহলে তো সবাই তোমাকেই দায়ী করবে, তাহলে তো আমাদের পরিবারের নাম খারাপ হবে। শার্লি বলে যে ঠিকই তো। লিয়া বলে যে তুমি বরং এই সিদ্ধান্তটা কুইনের উপরে ছেড়ে দাও, তুমি বাপের বাড়ি চলে যাও। শার্লি বলে যে না, আমি যাব না। লিয়া বলে যে শার্লি, এটা নিয়ে মন খারাপ করার মতো কিচ্ছু নেই, এটা তো আমাদের পরিবারের ব্যাপার, বলো, তোমার পরিবারও বুঝতে পারবে। তোমার যদি তাও খারাপ লাগে তুমি দাদিকে বলো, দাদি তোমার হয়ে তোমার বাড়িতে বলে দেবে। আসলে লিয়া দাদিকে এর মধ্যে টেনে ঝামেলাটা আরো পাকানোর চেষ্টা করছিল। শার্লি বুঝতে পারে যে তার বৌদি দাদির সামনে তাকে নিয়ে সিন ক্রিয়েট করার চেষ্টা করছে।
শার্লিকে ছোট করার চেষ্টা করছে। সে বলে যে এতে আবার দাদিকে ঢোকানোর কি আছে, এটা সামান্য ব্যাপার। দাদি বলে যে তাহলে তুমিই বলো এর কি সমাধান। শার্লি বলে যে লিলি তাহলে কুইনের সাথে যাক। এবার সবাই তো অবাক হয়ে যায়। লিয়া বলে যে কিন্তু ও একটা পতিতালয়ের মেয়ে, ওকে নিয়ে যাওয়াটা কি শোভনীয় দেখায়? শার্লি বলে যে চিন্তা নেই, আমি ওর নাগরিকত্ব বদল করে সাধারণ নাগরিক করে দিয়েছি। আমাদের উচিত এই খবরটা আরো ছড়িয়ে দেওয়া যে কিভাবে কুইন লিলির বাবার সাহায্য ফেরত দেওয়ার জন্য নিজের রেপুটেশন বাজিতে রেখে এইভাবে ওকে বাঁচিয়েছে। এতে কুইনেরই কিন্তু সুনাম হবে। লিয়া বলে যে কিন্তু কিন্তু দেখো, লিলিকে পরিবারে আনতে গেলে তো আমাদের কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। শার্লি বলে যে চিন্তা নেই, আমি লেক হাউস পরিষ্কার করিয়ে চাকর বাকর সবকিছু রেডি করে দিয়েছি। লিয়া বলে যে কিন্তু কিন্তু তাও। শার্লি বলে যে কিন্তু কি, তুমি কি চাও যে আমাদের বৈবাহিক জীবনটা খারাপ হোক, বা দাদির কাছে আমি খারাপ হই তাই জন্যই এত ঝামেলা পাকাচ্ছ? লিয়া বলে যে আসলে দাদি, আমার মনে হয় লিলি হয়তো উপপত্নী হিসেবে থাকতে চাইবে না। কিন্তু লিলি তখনই হাত তুলে বলে যে না না, আমি তাতেই রাজি। বলে এদিকে সমস্ত ঝামেলা মিটিয়ে কুইন এবং শার্লি তার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে ক্লারা তাকে জিজ্ঞাসা করে যে ম্যাডাম, আপনি এত সহজে একজনকে উপপত্নী হিসেবে মেনে নিলেন? শার্লি বলে যে দেখো, ভালোই তো, লোকে ভাববে যে আমি কত দয়ালু, কত ভালো মনের মানুষ, আর কুইনও আমার সাথে রাত কাটাতে আসবে না, ভালোই হবে। ক্লারা বলে যে কিন্তু যদি সত্যি কুইন ওর প্রেমে পড়ে যায় তাহলে কি হবে? শার্লি বলে যে তাহলে কি বা হবে, যেখানে দাদি আমাকে ব্যাকআপ দিচ্ছে, আমার পরিবারের ক্ষমতা, টাকা পয়সা, সোনা গয়না সবকিছু আছে, সেখানে কে কাকে মন তাতে কি বা এসে যায়। কিন্তু শার্লির এই সিদ্ধান্তে কুইন খুব একটা খুশি হয়নি। ওদিকে পার্কার পরিবারের দৃশ্য আমরা দেখতে পাই। এতক্ষণ অপেক্ষা করে করে শার্লির বাবা ভাবে যে তাহলে হয়তো সোফির কথাই সত্যি, শার্লিটা আসবে না, এবং তিনি অ্যামেলিয়াকে বলেন যে ঠিক আছে যাও, আর দাঁড়িয়ে থাকতে হবে না। সোফি বলে যে যাবে কেন, আমাদের খাবার বেড়ে দিক। এবার অ্যামেলিয়া যখন খাবার বাড়ছিল, জুন ইচ্ছা করে তার হাতে ধাক্কা দেয় এবং একটি গরম স্যুপের বাটি তার হাতে ঢেলে দেয়। কিন্তু সে নিজেই চেঁচিয়ে ওঠে যে কি সাহস তোমার, আমার গায়ে তুমি গরম স্যুপ ফেলে দিচ্ছ, এবং তাকে ঠাস করে এক চড় মারতে যায়। কিন্তু তখনই সেখানে চলে আসে শার্লি এবং কুইন। এডওয়ার্ড তো সাথে সাথে তাদের ওয়েলকাম করার জন্য ছুটে যায় এবং সোফি ও শনকে সরিয়ে দিয়ে শার্লি আর কুইনকে সেখানে বসতে দেয়। শার্লি তার মাকে বলে যে মা, তুমিও বসো, এবং সে জুনের জায়গায় তার মাকে বসায়। তার মা তাকে জিজ্ঞাসা করে যে শার্লি, বিয়ের পর তুমি কেমন আছো মা? শার্লি বলে যে মা খুব ভালো, উনি আমার খুব খেয়াল রাখে। শার্লির মা এই শুনে খুব খুশি হয় এবং তাকে খাবার বেড়ে দিতে চায়। কিন্তু তখনই শার্লি লক্ষ্য করে যে তার মায়ের হাতে পোড়া দাগ। সে বলে যে এটা কিসের দাগ, দেখাও। তখনই ম্যাট্রন লুইস বলে যে ওনাকে খাবার সার্ভ করতে বলা হয়েছিল, জুন ম্যাডাম ইচ্ছা করে ওনার গায়ে গরম স্যুপ ফেলে দিয়েছে। এডওয়ার্ড তখনই বলে ওঠে যে আরে, আমরা তো একটাই পরিবার, এসব ভুলে গেলেই ভালো হয়। শার্লি বলে যে কি, ভুলে যাব? তাহলে জুনের হাতটাও এখনই স্যুপে ডুবিয়ে দেওয়া হোক, তাহলে আমি সবকিছু ভুলে যাব। জুন চেঁচিয়ে ওঠে যে কি, ও একটা চাকরানি, ও খাবার বাড়বে না তো কে বাড়বে? হ্যাঁ। সোফি বলে যে একদম ঠিক, তোমার বিয়ে হয়ে গেছে বলে তুমি কি ভাবছো তুমি কোনো মহান ব্যক্তি? তুমি আমাদের পরিবারের ব্যাপারে নাক গলাবে না। এবার কুইন এইসব দেখে প্রচন্ড রেগে যায় এবং বলে যে আমার সামনে আমার শাশুড়ির সাথে চাকরানির মতো ব্যবহার, তোমাদের কি কোনো শিক্ষা নেই? এটা কি আমার পরিবারকে অপমান করা নয়? এডওয়ার্ড বলে যে ক্ষমা করে দেবেন, আমি এখনই একটা ব্যাংকুয়েটের ব্যবস্থা করে উপপত্নী হিসেবে অ্যামেলিয়াকে মর্যাদা দেব। কিন্তু এই কথা শুনে কুইন খুব একটা খুশি হয় না এবং সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এডওয়ার্ড তখন বলে যে ঠিক আছে ঠিক আছে, আমি অ্যামেলিয়াকে স্ত্রীর মর্যাদা দেব। এই কথা শুনে কুইন খুশি হয় এবং সে তার শ্বশুরের জন্য টোস্ট করে। কিন্তু জুন তো এই কথা শুনেই চেঁচিয়ে ওঠে যে কি বললে, ও আমার সমান সমান মর্যাদা পাবে? এডওয়ার্ড জুনকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলে যে শোনো, কুইন ভবিষ্যতে রাজকুমারের মর্যাদা পেতে পারে, ওকে কিন্তু খচানো ঠিক হবে না। অ্যামেলিয়া রেগে গিয়ে বলে যে তাহলে আমাকেই ডিভোর্স দিয়ে দাও, এবং অ্যামেলিয়া ও সোফি সেখান থেকে রেগে মেগে চলে যায়। শার্লি তো তার মাকে ভালোবেসে খাইয়ে দিচ্ছিল, তাই দেখে কুইনের একটু হিংসা হয় এবং সে তার চপস্টিকটা ফেলে দেয়। সে বলে যে আমার চপস্টিকটা তো পড়ে গেল, আমাকেও একটু খাইয়ে দাও এবারে। শার্লি তো সেই দেখে তাকে ঘুষি মেরে বলে যে চপস্টিক ফেলে দেওয়া, হ্যাঁ? অপরদিকে জুন তো তার মেয়েকেই দোষারোপ করতে থাকে যে সোফি, তোমার জন্য আজ আমার এরকম অপমান হলো, তুমি যদি বর বদল করতে না চাইতে তাহলে আমাকে এত অপমান সহ্য করতে হতো না।
সোফি বলে যে মা, আর কিছুদিন তুমি দাঁড়িয়ে যাও, শন কিছুদিন পরেই মুখ্যমন্ত্রী হবে, তখন আমরা সব হিসাব সমান করে নেব। সে তো তার স্বামীর কান ধরে বাড়ি নিয়ে চলে যায়। এবার শার্লি আর কুইন ফিরছিল। শার্লি দেখে যে কুইনের মুখটা একদম বেজার। শার্লি বলে যে কি হলো, তোমার মন খারাপ কেন? কুইন বলে যে তোমাকে আর তোমার মাকে এখানে কি ধরনের ব্যবহার সহ্য করতে হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু সেই নিয়ে আমি কিছুই করতে পারলাম না, তাই জন্যই মনটা ভালো নেই। শার্লি বলে যে তুমি যা করেছো তাই অনেক, থ্যাংক ইউ। কুইন বলে যে তাহলে এবার তুমি আমার জন্য কি করবে? শার্লি বলে যে কেন, আমি তো লিলিকে মেনে নিলাম, সেটাই কি যথেষ্ট না? কুইন বলে যে ধ্যাত, ওর কথা তুলো না। শার্লি বলে যে কেন, তোমার যদি ভবিষ্যতে অন্য কাউকে পছন্দ হয় তাহলে আমাকে বলো, আমিই কিন্তু ব্যবস্থা করে দেবো। কুইন বেজার মুখে বলে যে বাহ, সত্যি তুমি খুব ওপেন মাইন্ডেড। এবার পরদিন আমরা কুইনকে দেখতে পাই। লুক তাকে জিজ্ঞাসা করে যে লর্ড, আপনি কি কোনো কারণে একটু উদ্বিগ্ন হয়ে আছেন? কুইন বলে যে আচ্ছা, ও জেলাস হয় না কেন? তুমিই বলো, তোমার তো বউ আছে, তুমি উপপত্নী আনলে তোমার বউয়ের কি হিংসা হবে না? লুক বলে যে দেখুন, তার মানে তো এই না যে উনি আপনাকে ভালোবাসে না। কুইন বলে যে ধ্যাৎ, তুমি যাও তো, যাও গিয়ে ঘোড়ায় চড়া প্র্যাকটিস করো। এবার পরদিন সকালের রিচুয়ালসে লিলি শার্লিকে চা দিতে যায়। শার্লি তার হাতটা শক্ত করে ধরে তা ছেড়ে দেয় এবং লিলি তো পড়ে যায়। শার্লিও সাথে সাথে পড়ে যাওয়ার অভিনয় করে, কিন্তু কুইন সঙ্গে সঙ্গে শার্লির দিকে ছুটে যায়। লিলি এদিকে বলতে থাকে যে আমারও হাত পড়ে যাচ্ছে, আমিও পড়ে গেছি, কিন্তু কুইন তাকে কোনো পাত্তা দেয় না এবং সে কোলে করে তাড়াতাড়ি শার্লিকে নিয়ে ছুটে বেরিয়ে আসে যে তোমার হাত পুড়ে গেছে, তাড়াতাড়ি চলো। লুক তখনই ছুটে এসে বলে যে কি হয়েছে? কুইন বলে যে আরে ওর হাত পুড়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তার ডাকো। লুক বলে যে হাত পুড়ে গেছে বুঝলাম, কিন্তু পা তো ঠিক আছে, আপনি কোলে নিয়েছেন কেন? এবং সঙ্গে সঙ্গে কুইন লজ্জা পেয়ে তাকে নামিয়ে দেয়। শার্লি বলে যে আমি ঠিক আছি, আমি নিজেই মলম লাগিয়ে নেব। সেই বলে সে ছুটে চলে যায়। কুইন তো রেগে মেগে লুককে বলে যে তুমি বেশি কথা বলো তাই না, যাও আরো গিয়ে 2 ঘন্টা ঘোড়ায় চড়া প্র্যাকটিস করো। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে দাদিমা বাড়ির 3 বউকে ডাকেন এবং বলেন যে প্রত্যেক বছরের মতো এই বছর তাদের যে পৈতৃক আচার অনুষ্ঠান হবে তার সমস্ত দায়িত্ব তিনি শার্লির ওপর দিতে চান। লিয়া বলে উঠেছে কিন্তু দাদি, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার, শার্লি সবে এসেছে, ওকে এসব পারবে? দাদিমা বলে যে ঠিক আছে, না পারলে তুমি সাহায্য করো, কিন্তু এই দায়িত্ব আমি শার্লিকেই দেব। এই ঘটনার ফলে লিয়া এবং লিলি তো প্রচন্ড রেগে যায়। লিলি বলে যে আমাদের পূর্বপুরুষরা রাজ্যের জন্য যা যা করেছে তারই কৃতজ্ঞতা স্বরূপ মহারাজ একটি ফর্ট বা ইম্পেরিয়াল ভার্ডিক্ট দেন এবং সেটা নিয়ে এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। লিলি বলে যে যদি এই অনুষ্ঠানটা কোনোভাবে ভেস্তে দেওয়া যায় তাহলে কি হবে? লিয়া বলে যে আমরা সেই ব্যবস্থাই করব। এবার আমরা অনুষ্ঠানের আগের রাতের দৃশ্য দেখতে পাই। ক্লারা ইম্পেরিয়াল এডিক্ট অর্থাৎ মহারাজের ফরমানটি নিয়ে আসে, কিন্তু বাক্স খুললে দেখা যায় যে সেখানে একটি দাগ ছিল, অর্থাৎ সেটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং এর দোষ তো শার্লির ওপরই পড়বে। শার্লি বলে যে ঠিক আছে, আমি এর ব্যবস্থা করে নিচ্ছি। কুইন বলে যে ব্যবস্থা, মহারাজের এডিক্ট শার্লি কিভাবেই বা ঠিক করবে, এবং কুইন সোজা মহারাজের কাছে ছুটতে চলে যায় এবং গিয়ে বলে যে মহারাজ, আমাকে আরো একটা ইম্পেরিয়াল এডিক্ট দিন। মহারাজ বলে যে হ্যাঁ, এটা কি কোনো ছেলে খেলা নাকি যে তোমাকে আমি রোজ রোজ একটা করে দেব? কুইন বলে যে মহারাজ, আমার স্ত্রীর বিরুদ্ধে কিছু লোক চক্রান্ত করছে, আমাকে তাকে বাঁচাতেই হবে, আপনি দয়া করে আমাকে আর একটা ইম্পেরিয়াল এডিক্ট দিন, না হলে কিন্তু আমি এখানেই সারা রাত বসে থাকবো। মহারাজ বলে যে ঠিক আছে, আর সকালে তোমাকে ওটা দেওয়ার ব্যবস্থা করছি। কুইন বলে যে না না না, আজ রাতের মধ্যেই আমার চাই। মহারাজ বলে যে ধ্যাত, সেটা সম্ভব না, তুমি এখন যাও। কুইন বলে যে দেখুন মহারাজ, যদি শার্লির কিছু হয় আমি কিন্তু একদমই বাঁচতে পারবো না, আর এই জীবনে আমি ওকে ছাড়া কাউকে বিয়েই করব না, তাহলে কিন্তু আমার বংশ আমার সাথে শেষ হয়ে যাবে। এবং সে এই বলে নানা রকম নাটক করতে থাকে। মহারাজ বলে যে উফ, তোমার বাড়ির লোকজন যে কিভাবে তোমাকে সামলায় কে জানে। এবং মহারাজ আরো একটা ইম্পেরিয়াল এডিক্ট কুইনকে দেওয়ার নির্দেশ দেন। এবার ওদিকে লিলি আর লিয়া শার্লিকে বলে যে কি হলো, সময় তো হয়েই এলো, এবার তোমার বাক্স থেকে ইম্পেরিয়াল এডিক্টটা বার করো। শার্লি বলে যে আমার স্বামী এখনো আসেনি, উনি আসুক তারপর আমি বার করছি। লিলি বলে যে বৌদি যখন বলছে এক্ষুনি বার করো, কেন তুমি বার করছো না কেন, তুমি কি ওটা নষ্ট করে ফেলেছো? এবার তখনই দাদি সেখানে আসে এবং বলে যে কি ব্যাপার, এত ঝামেলা কি নিয়ে? লিয়া বলে যে দাদি, শার্লি মনে হয় এডিকটা যত্ন করে রাখতে পারেনি।
এবার লিলি তো তাড়াতাড়ি গিয়ে ইম্পেরিয়াল এডিক্টের বাক্সটা শার্লির হাত থেকে ছিনিয়ে নেয় এবং গ্র্যান্ড মার সামনে সেটা খোলে। ততক্ষণেই কুইনও সেখানে চলে এসেছিল। এবার বাক্স খোলার সাথে সাথেই দেখা যায় যে এদিকটি একটি দাগ। লিয়া বলে যে এ কি, তুমি এটা কি করেছো? তোমার জন্য তো পরিবারে কারোর সম্মান থাকবে না। লিলি বলে যে ঠিক, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তি স্বরূপ তোমার ডিভোর্স দিয়ে দিলে কেমন হয়? শার্লি তখনই বলে যে আমার ডিভোর্সের জন্য তোমাদের এত তাড়া কিসের? এবং সে বক্স থেকে ইম্পেরিয়াল এডিক্টটা তোলে। অর্থাৎ আমরা দেখতে পাই যেখানে আসল ফরমানটির ওপর একটি নকল ফরমান শার্লি তৈরি করে রেখেছিল। যে ক্ষতিটা হয়েছে সেটা নকলটির ওপরে হয়েছে এবং আসলটা তার তলায় ঠিকই ছিল। এবার এটা দেখে লিলি আর লিয়ার মুখ তো হাঁ হয়ে যায়। শার্লি বলে যে আমি আগেই জানতাম এরকম কিছু একটা হতে পারে, তাই জন্যই আমি এই ব্যবস্থা নিয়ে রেখেছিলাম। এবার দাদি তো খুবই খুশি হয়। দাদি বলে যে এবার তোমরা দুজন বলো, এতজন থাকতে এমন একটা ঘটনা ঘটলো কি করে? শার্লি বলে যে দাদি দেখুন, এখানে একটা গভীর ছুরির দাগ দেখা যাচ্ছে। কুইন তখনই এসে লিলিকে ধরে বলে যে আমি যতদূর জানি তোমার বাবা তোমাকে এরকম একটা ছুরি দিয়েছিল এবং লিলির জামার ভেতর থেকেই তখনই একটি ছুরি পাওয়া যায়। কুইন সেটা দাদিকে দেখায়। কুইন বলে যে আমার মনে হয় যে লিলিও হয়তো জানে না এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কেউ ওকে এই কাজটা করতে প্ররোচনা দিয়েছে। এবার তখনই লিয়া নাটক করে কাঁদতে শুরু করে দেয় এবং বলে যে দাদি আমার জন্যই এমনটা হয়েছে। আসলে আমি তো ঠিক মতো খেয়াল রাখতে পারিনি, আমি খেয়াল রাখলে এমনটা হতো না। দাদি বলে যে থামো তুমি, আর বাড়ির সমস্ত চাবি আমাকে দাও। দাদি সেই চাবি শার্লিকে দেন, অর্থাৎ বাড়ির সমস্ত দায়িত্ব এবার থেকে তিনি শার্লির ওপর দিয়ে দেন। এবার শার্লি কুইনকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি এত তাড়াহুড়োতে কোথায় গেছিলে? এবার কুইন তো আসল কথাটা বলে না যে সে কোথায় গেছিল। সে বলে যে আমার তো পেট খারাপ ছিল, তাই জন্য আমি একটু এদিক ওদিক গেছিলাম। কিন্তু লুক তখন ইচ্ছে করে হাত থেকে তার বাক্সটা ফেলে দেয়। শার্লি বলে যে সে কি, আর একটা ইম্পেরিয়াল এডিক্ট কোত্থেকে এলো? লুক তখন ইচ্ছে করে নাটক করে করে বলে যে আরে এটা তো ওই যেটা লর্ড আপনার জন্য রাজার কাছে কাকুতি মিনতি করে নিয়ে এলো। এ মা, আমি কি বোকা, আমার হাত থেকে এটা পড়ে গেল, আমি তো বুঝতেই পারিনি। শার্লি বুঝতে পারে যে কুইন তাকে বাঁচানোর জন্য মহারাজের কাজ অব্দি পৌঁছে গেছিল। কুইন তাকে বলে যে শার্লি, আমি তোমাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো সত্যি এই চক্রান্তে ফেঁসে যাবে। লুক, ওই অন্যটা এখনই মাটিতে পুঁতে দাও। শার্লি বলে যে না না, এটার জন্য আপনি এত কষ্ট করেছেন, এটা আমি নিজের কাছে যত্ন করে রাখবো। এবার অপর দিকে আমরা লিয়া এবং লিলিকে দেখতে পাই। লিয়া লিলিকে বলে যে ওদের সম্পর্ক তো দিন দিন আরো স্ট্রং হয়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে কিন্তু কিছুদিনের মধ্যেই তোমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হবে। লিলি বলে যে তাহলে আমি কি করব? লিয়া বলে যে যদি শার্লি এমন কোনো অসভ্যের মতো কাজ করে তাহলে কিন্তু ওদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। লিলি বলে যে কিন্তু কি অশোভন? এবার তখনই লিয়ার একজন কর্মচারী এসে বলে যে ম্যাডাম, চাকর বাকররা ম্যানারের ভেতর অ্যাফ্রোডাইটিস ড্রাগস ব্যবহার করছে, আমি এক্ষুনি সব ফেলে দেওয়ার ব্যবস্থা করছি। লিয়া বলে যে তারা অশোভন কাজ আমি পেয়ে গেছি। আসলে এই ড্রাগস এর মাধ্যমে কারোর মধ্যে যৌনতা জাগিয়ে তোলা হতো এবং এগুলো ব্যবহার করা বেশিরভাগ জায়গাতেই ব্যান ছিল। লিয়া বলে যে কুইন এখন মিলিটারি ক্যাম্পে। এই সময় এই ড্রাগস ব্যবহার করার মানে হলো শার্লি কারোর সাথে পরকিয়া করছে। এবার লিলি আর লিয়া শার্লিকে ফাঁসানোর জন্য প্ল্যান বানায়। লিলি তাদের মদ্যপ দারোয়ানের কাছে যায় এবং তাকে বলে যে কি ব্যাপার, তুমি এখানে কেন, চলো আমি তোমাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব। এবং লিলি তাদের দারোয়ানকে শার্লির ঘরে নিয়ে যায়। অপরদিকে শার্লি রাতের বেলা একটি ধূপ জ্বালাচ্ছিল রিল্যাক্স করার জন্য, কিন্তু তাতে সেই ড্রাগস মেশানো ছিল, যার ফলে তার মাথা ঘুরতে শুরু করে। উনি লিলি দারোয়ানটিকে শার্লির ঘরে ঢুকিয়ে দেয়। এবার পরদিন ভোর হতে না হতেই তারা দাদিকে ডাকতে চলে যায় এবং বলে যে শার্লি পরকিয়া করছে, ও শাস্তি হওয়া দরকার। দাদি তো শুনে ভীষণ চমকে যায় যে শার্লি পরকিয়া করছে। লিলি বলে যে হ্যাঁ, আমি একটা লোককে রাতের বেলা ওর ঘরে ঢুকতে দেখেছি, আমি নিজের চোখে দেখলাম। লিয়া বলে যে দাদি, তাহলে আমরা শার্লির ঘরে গিয়েই দেখি, তাহলেই বোঝা যাবে। দাদি বলে যে তোমাদের কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু আমি তোমাদের ছাড়বো না। লিলি বলে যে দাদি, আমি দিব্যি করে বলছি, আমি যা বলছি সত্যি বলছি, না হলে আপনি আমাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবেন। দাদি বলে যে ঠিক আছে চলো। এবার তারা শার্লির ঘরের সামনে যায়।
ক্লারা তখনই বলে যে শার্লি এখনো ঘুম থেকে ওঠেনি। লিলি বলে যে কোনো ব্যাপার না, আমরা একবার দেখেই চলে যাব। এবার সবাই ঘরে ঢুকে দেখে একটি লোক জামা কাপড় পরছে এবং শার্লি বিছানায় শুয়ে আছে। শার্লি তো তাদের দেখেই লজ্জা পেয়ে যায়। লিয়া বলে যে কুইন কিছুদিনের জন্য ক্যাম্পে গেছে আর তুমি একদিনও একা থাকতে পারছো না। এবং তখনই পুরুষটি বলে ওঠে যে না, আসলে আমি একা থাকতে পারছিলাম না। এবং সে ঘুরলে আমরা দেখতে পাই সেটা আসলে কুইন। শার্লি বলে যে কি ব্যাপার, কিছু হয়েছে? তোমরা সবাই সকাল সকাল এখানে চলে এসছো। লিয়া বলে যে তোমরা সারা রাত একসাথে ছিলে। কুইন বলে যে হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী, আমরা তো একসাথেই থাকবো। দাদি তখনই প্রচন্ড রেগে যায় এবং বলে যে তোমাদের এত সাহস হয় কি করে শার্লির নামে এসব গুজব ছড়ানোর। লিয়া বলে যে দাদি, এরকমটা তো হওয়ার কথা ছিল না। শার্লি বলে যে তাহলে কিরকমটা হওয়ার কথা ছিল? এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আগের দিন রাতে কি হয়েছিল। মণ্ডপ দারোয়ানটি তো শার্লির ঘরে ঢোকে। শার্লি বুঝতে পারে যে তার সাথে কিছু একটা চক্রান্ত করা হচ্ছে, কিন্তু তার তো তখন ওই ড্রাগস এর জন্য মাথা ঘুরছিল। দারোয়ানটি শার্লির সাথে অসভ্যতা করতে যায়। শার্লি তাকে ঠেলে সরিয়ে দেয়। আর দারোয়ানটিও যেহেতু নেশার ঘুরে ছিল, সে চিনতে পারছিল না এটা আসলে শার্লি না কে। এবং তখনই সেখানে কুইন আসে এবং পিছনে লাথি মেরে দারোয়ানটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার দাদি গার্ডদের আদেশ দেয় যে এই মিথ্যাবাদীকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। লিলি বলে যে দাদি, আমি সত্যি দেখেছি ওর ঘরে ছেলে ঢুকেছিল। কিন্তু দাদি তাকে শাস্তি স্বরূপ ভালোই পেটুনি দেওয়া করায়। ফলে লিলি এবং লিয়ার প্ল্যান পুরোই ভেস্তে যায়। এবার ক্লারা আর শার্লি তো নাচতে নাচতে ঘরে ঢুকে আসে। ক্লারা বলে যে কি ভালোটাই না হলো, ওই শয়তানিও এবার আর কিছুদিন আমাদের চালাবে না, আর তোমরাও বেশ ক্লোজ আসতে পারলে। শার্লি বলে যে ধুত, তুমি যেমন ভাবছো তেমন কাল রাতে কিছুই হয়নি। আমরা দেখতে পাই যে ওই ড্রাগস এর নেশায় শার্লি তো ভুলভাল দেখছিল এবং সে বারবার কুইনকে চুমু খেতে যাচ্ছিল। কিন্তু কুইন তাকে কোলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়। শার্লি কুইনকে চুমু খেতে গেলেও কুইন তাকে দূরে সরিয়ে দেয়। কুইন তাকে বলে যে তুমি এখন নিজের প্রকৃত অবস্থায় নেই, তাই এরকম একটা সুযোগের ব্যবহার আমি করব না। ক্লারা বলে যে বাপরে, ও তো ভীষণই ভালো। শার্লি বলে যে হ্যাঁ, একটু বেশি ভালো, তাই জন্য মনে হয় এখন লিলির ঘরে গেছে। এবার আমরা দেখতে পাই যে কুইন সত্যিই লিলির ঘরে গেছিল। সে লিলিকে বলে যে তোমার এত সাহস হলো কি করে, তুমি শার্লিকে বদনাম করতে যাও? লিলি বলে যে সত্যি বলছি, আমি ওই ঘরে একটা ছেলেকে ঢুকতে দেখেছি। কুইন তখনই সেই দারোয়ানটিকে হাজির করে এবং বলে যে তুমি এর কথা বলছো তাই তো? দারোয়ান লিলিকে দেখেই চিনতে পারে এবং বলে যে এই মহিলাই তো কাল আমাকে বললো যে ও আমাকে ব্রথেলে নিয়ে যাবে। কুইন বলে যে তোমাকে আমি রাজ্যের বাইরে নির্বাসিত করলাম, কোনোদিন আর এখানে আমি তোমাকে দেখতে চাই না। লিলি বলে যে আমার বাবা তোমার প্রাণ বাঁচিয়েছিল, লোকজন তোমাকে নিয়ে সমালোচনা করবে। কুইন বলে যে আমার বউয়ের যাতে এতটুকু কষ্ট না হয় তার জন্য আমি সমালোচনা সহ্য করে নেব। এবার এই সব কথা শার্লি শোনে এবং সে বুঝতে পারে কুইন তাকে কতটা ভালোবাসে। কুইন তাকে বলে যে আমি তোমাকে আজ থেকে আরো ভালোভাবে রাখবো। ছোট থেকে আমি তরোয়াল, তীর, ধনুক এইসব ছাড়া কিচ্ছু চিনি না। আজ অব্দি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমার এই তরোয়াল, কিন্তু আজ থেকে তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং শার্লি তার গালে কিস করে। কুইন তাকে বলে যে এখনো কি ওই ড্রাগসের নেশা তোমার কাটেনি? শার্লি বলে যে না, ড্রাগসের নেশা কেটে গেছে, আমি এখন আমার প্রকৃত অবস্থায় আছি। এবং কুইন তাকে ধরে লিপ কিস করে। এটাই ছিল তাদের প্রথম কিস। চারিদিক থেকে ফুলের পাপড়ি ঝরে পড়তে থাকে এবং তাদের মধ্যে একটা রোমান্টিক মোমেন্ট সৃষ্টি হয়। কিন্তু আমরা দেখতে পাই যে আসলে অন্য দিক থেকে লুক আর ক্লারা গুলতি ছুঁড়ে গাছের পাপড়ি ঝরাচ্ছিল। এবার কুইন তো শার্লিকে রুমে নিয়ে যায়। সে বলে যে আজকের রাতটা আমাদের ফুল সজ্জার ক্ষতিপূরণ করবে এবং তারা প্রথমবারের জন্য মিলিত হয়। কুইন বলে যে তুমি চাইলে কিন্তু আমরা আরো 2 দিন এই ঘরেই কাটাতে পারি, এবং তারা এই বলে আরো রোম্যান্স করতে থাকে। এবার এই সব রোম্যান্সের চক্করে পরদিন দাদিকে গ্রিট করতে যেতে শার্লির দেরি হয়ে যায় এবং এখানে লিয়া আবারও তার শয়তানি শুরু করে দেয়। লিয়া বলে যে লিলি চলে যাওয়ার পর থেকে শুনছি সব কাজ শার্লিকে একাই সামলাতে হচ্ছে। আমার মনে হয় কুইনের আরো কোনো একটা বিয়ে ঠিয়ে করে উপপত্নী আনা দরকার। কুইন বলে যে তোমার যদি ওর কাজ নিয়ে এতই চিন্তা হয় তাহলে তুমি ওকে সাহায্য করো। লিয়া বলে যে কেন, অন্য একটা উপপত্নী এলে কি শার্লির সমস্যা হবে? শার্লি, তোমার একটু নমনীয় হওয়া দরকার, একটু ওপেন মাইন্ডেড হওয়া দরকার। শার্লি বলে যে আমি ঠিক ততটাই নমনীয় যতটা তুমি।
কুইন তখনই বলে যে ঠিক, তোমার এই কথা থেকে আমি না একটা সমস্যার সমাধান পেয়ে গেছি। এবং সে তখনই হাততালি দিয়ে দুজন ডান্সারকে ডাকে। কুইন বলে যে সেনাপতি মশাই খুশি হয়ে এই দুজন ডান্সারকে আমার কাছে পাঠিয়েছিল, কিন্তু আমার তো এদের কোনোই দরকার নেই। তাই আমি ভাবছি এদের দুজনকে ওয়েনের ঘরে পাঠিয়ে দিই। ওয়েনের তো সেই ডান্সারদের দেখেই লাজ হতে থাকে এবং সে বলে যে হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। কুইন বলে যে ঠিকই তো, বৌদি যখন এতটা ওপেন মাইন্ডেড তখন নিশ্চয়ই ওনারও কোনো আপত্তি নেই। ইয়া তো তার স্বামীকে চিমচি কেটে বলে যে তোমার কি মাথা খারাপ, এসব কি ঢুকাচ্ছ ঘরের মধ্যে। ওয়েন বলে যে কেন, তুমিই তো বলেছিলে যে উপপত্নী থাকলে কোনো সমস্যা নেই। আর একবার ওদের দিকে তাকাও, একবার নিজের দিকে তাকাও, তুমিই বলো আমি কোনটা বেছে নেব। এই করে কুইন তো তার বৌদির চাল তার বৌদির দিকে ঘুরিয়ে দেয়। এবার অন্যদিকে আমরা সোফি এবং তার মাকে দেখতে পাই। সোফি বলে যে আগের বার লিলিকে সামলাতে আমাকে নাকানি চোবানি খেতে হয়েছিল, আর শার্লি ওকে এত সহজেই সামলে নিল। জুন বলে যে ওই ছোট লোক মেয়েকে আবার সামলানোর কি আছে। সোফি বলে যে ঠিক বলেছ, লিলি তো ছোট লোক, কিন্তু রাজকুমারী তো ছোট লোক নয়, সে তো অভিজাত পরিবারের মেয়ে। জুন বলে যে রাজকুমারী। সোফি বলে যে রাজকুমারী গ্রেস অনেক দিন ধরেই কুইনকে পছন্দ করে। ফ্লাওয়ার ফেস্টিভ্যালে রাজকুমারী শার্লিকে ওর আসল জায়গা দেখিয়ে দেবে। এবার শার্লি তার বাড়িতে একটি ফ্লাওয়ার ফেস্টিভ্যালের আয়োজন করেছিল, যেখানে সে রাজকুমারী সহ অনেক অভিজাত ব্যক্তিদের ডেকেছিল। এবার সবাই তো শার্লির প্রশংসা করছিল যে এত অল্প বয়সে এসে কিভাবে সবকিছু সামলাচ্ছে। কিন্তু তখনই সেখানে রাজকুমারী গ্রেস আসে। সোফি বলে যে এবার মজা জমবে, কারণ তার মনে পড়ে যে আগের বার যখন সে এরকম একটা ফ্লাওয়ার ফেস্টিভ্যালের আয়োজন করেছিল, একইভাবে রাজকুমারী সেখানে এসেছিল। কিন্তু সোফি রাজকুমারীকে ফুল দিয়ে ওয়েলকাম করতে গেলেই রাজকুমারী বলে যে আমার তো ফুলে অ্যালার্জি আছে, তুমি জানো না, তুমি রাজকুমারীর ক্ষতি করার চেষ্টা করছো, তোমাকে এক্ষুনি পিটুনি দেওয়া হবে। এবং তখন সোফিকে শাস্তি দেওয়া হয়েছিল। সোফি ভাবে যে এইবারও তো তাহলে সেরকমটাই হবে, এবং সেটা হবে শার্লের সাথে। এবার অপরদিকে আমরা রাজসভা দৃশ্য দেখতে পাই, যেখানে মহারাজ বিভিন্ন যুদ্ধ নীতি আলোচনা করছিলেন। এবার যুদ্ধ নীতি আলোচনা করা হয়ে গেলে মহারাজ কুইনকে বলে যে কুইন, এই প্যাস্ট্রিটা খেয়ে দেখো, এটা গ্রেস আজকে নিজের হাতে বানিয়েছে। গ্রেস তো আজকে তোমাদেরই বাড়ি গেছে ফ্লাওয়ার ফেস্টিভ্যালে। এবার কুইন বলে যে গ্রেস আমাদের বাড়িতে গেছে, তাহলে নিশ্চয়ই ও শার্লিকে অপমান করার চেষ্টা করবে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। মহারাজ বলে যে বাড়ি যাবে মানে, এখনো আমাদের যুদ্ধ আলোচনা শেষ হয়নি। কিন্তু কুইন বলে যে মহারাজ, যুদ্ধ আলোচনার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আমার স্ত্রী। এই বলে সে বাড়ির দিকে রওনা দেয়। মহারাজ তখনই হুকুম দেন যেন কুইনের এই মাসের মাইনে কেটে নেওয়া হয়। এবার অপরদিকে গ্রেসকে ক্যারা ফুল দিয়ে ওয়েলকাম জানায়। গ্রেস সেই একই ভাবে বলে ওঠে যে তুমি জানো না আমার ফুলে অ্যালার্জি আছে, তোমরা কি আমার ক্ষতি করতে চাইছো? গার্ড, এক্ষুনি এসো, এক্ষুনি একে ধরো। শার্লি তখনই বলে ওঠে যে দাঁড়াও, এগুলো আসল ফুল নয়, এগুলো হচ্ছে ড্রাইড ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুলটির পোলেট গুলো বাদ দিয়ে সেগুলোকে শুকানো হয়েছে। সুতরাং ফুলে কারোর অ্যালার্জি থাকলেও এই ড্রাইড ফ্লাওয়ার্স থেকে কারোর কোনো রকম অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই। আপনার কি আর কিছু লাগবে? গ্রেস বলে যে ঠিক আছে, তোমার সাথে আমি একটা ফিশিং কম্পিটিশন করব। শার্লি বলে যে ঠিক আছে, আমি রাজি। এবার তারা দুজনে মিলে মাছ ধরতে যায়। তারা দুজন পাশাপাশি দাঁড়িয়ে ফিশিং করছিল। গ্রেস বলে যে শার্লি, তুমি একটা নিচু পরিবারের মেয়ে, তোমার দাদু আগে থেকে এই পরিবারের সাথে বিয়ে ঠিক করেছিল, না হলে তুমি কুইনের যোগ্যই না। এবার গ্রেসের বড়শিতে ততক্ষণ একটি বড় মাছ মুখ দিয়েছিল। গ্রেস সেই মাছটিকে ওঠানোর জন্য কসরত করছিল। গ্রেস বলে যে শার্লি, মাছ তো আমিই ধরেছি, আমিই জিতে যাব। শার্লি বলে যে যতক্ষণ না মাছটা জল থেকে উঠছে ততক্ষণ কিন্তু কেউ জিতবে না। আর গ্রেস, একটা কথা বলি, নিজের ক্ষমতার থেকে বেশি বড় জিনিসে হাত বাড়াতে যেও না, তাহলে কিন্তু নিজেরই ক্ষতি হবে। এবার তখনই গ্রেস মাছ ওঠাতে গিয়ে নিজেই হুমড়ি খেয়ে জলে পড়ে যাচ্ছিল, কিন্তু শার্লি তাকে হাত ধরে বাঁচিয়ে নেয়। গ্রেস বলে যে তুমি কি ভাবছো, তুমি আমাকে বাঁচালে বলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো? তুমি কুইনকে আমার থেকে চুরি করেছো। শার্লি বলে যে রাজকুমারী, তোমাকে ছোটবেলা থেকে তোমার মা বাবা এত আদর যত্নে মানুষ করেছে, আমাদের সাম্রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ তুমি, তোমার কাছে সমস্ত রকম সুযোগ সুবিধা ছিল, তারপরেও তুমি কি হতে চাও? একজন জেনারেলের বউ, একজন মার্কুইজের মা। ছোটবেলায় আমি টিচার হতে চাইতাম,
ক্লারা একজন হিলার হতে চাইতো, এমনকি আমার পুরোনো যুগের দাদিও একটা রেস্টুরেন্ট খুলতে চাইতো। কিন্তু দেখো, আমাদের সবারই বিয়ে হয়ে গেল, আর রাজ্যের সমস্ত সুবিধা, সমস্ত অ্যাডভান্টেজ পাওয়ার পরও তোমাকে যদি একটা মেয়ের সাথে একটা ছেলের জন্য লড়াই করতে হয়, তাহলে আর কি বলবো। লোকেরা বলে যে মেয়েদের ভাগ্য তাদের বাবা, দাদা, স্বামী, পুত্রর হাতে লেখা থাকে, সেটা বদলানোর ক্ষমতা কি আমাদের নেই? সোফি এসে তখনই বলে যে তোমার এই মিষ্টি মিষ্টি কথা বন্ধ করো। তুমি কি ভাবছো তুমি রাজকুমারীকে এইসব কথা বলে ভুলিয়ে নেবে? তুমি আসলে রাজকুমারীর ভালোবাসা চুরি করেছো। শার্লি তখনই সোফিকে বলে যে তোমার সাহস হয় কি করে একটা বিবাহিত পুরুষের সাথে এই রাজকুমারীর নাম জড়ানোর? তুমি কি রাজকুমারীকে অসম্মান করতে চাইছো? গ্রেস বলে যে ঠিকই বলেছো, কুইন শুধুমাত্র আমার বন্ধুই ছিল। এক্ষুনি সোফিকে শাস্তি দাও। এবং সে তার গার্ডদের দিয়ে সোফিকে ভালো করে পিটুনি দেওয়া হয়। গ্রেস শার্লির হাত ধরে বলে যে শার্লি, আজ অব্দি আমাকে কেউ এইভাবে বোঝায়নি যে মেয়েদেরও নিজস্ব পরিচয় থাকতে পারে। আজ থেকে তুমি আমার দিদির মতো। এবার কুইন এসে তাদের বন্ধুত্ব দেখে তো অবাক হয়ে যায়। ওদিকে পিটুনি খেয়ে সোফির হালাত তো একদম খারাপ ছিল। এবার আমরা কুইন ও শার্লিকে দেখতে পাই। কুইন বলে যে কিছুদিনের জন্য আমাকে সীমান্তে পাহারা দিতে যেতে হবে। শার্লি বলে যে দেখো, সোফিকে ওইভাবে পেটানোর জন্য ওর মা আমার উপরই রাগ করবে, আর তার জন্য হয়তো আমার মাকেও অনেক অত্যাচার করতে পারে। তুমি যতদিন সীমান্তে যাচ্ছ, আমি বরং বাড়ি গিয়ে কয়েকদিন মায়ের সাথে থেকে আসি। এবার এই বলে শার্লি তো নানা উপহার নিয়ে তার মায়ের সাথে দেখা করতে চায়। তখনই আমরা পাশেই জুন এবং সোফিকে দেখতে পাই। জুনকে তার এক কর্মচারী একটি বিষের বোতল দেয় এবং বলে যে আপনি যেটা আনতে বলেছিলেন সেটা আমি এনে দিয়েছি। সোফি বলে যেটা দিয়ে কি হবে মা? জুন বলে যে ওদের এত বড়বড়ানি আমি একদম খতম করে দেব। এবার শার্লি এবং তার মা খেতে বসেছিল, কিন্তু শার্লির মা খাবারের গন্ধ শুকে বুঝতে পারে যে এতে বিষ মেশানো আছে। ক্ল্যারা বলে যে এক্ষুনি আমাদের বাবাকে জানানো উচিত। শার্লি বলে যে বাবা জানলেও কিছু করবে না, আমি এটা নিজের মতো করে সামলাবো। এবং সে ক্ল্যারার কানে কানে কিছু কথা বলে। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে খাবার টেবিলে বসে শার্লি খুব হা হুতাশ করে কাঁদছে। এবার তখনই তার কান্না শুনে সোফি এবং জুন সেখানে চলে আসে। শার্লি বলে যে সোফি, তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। জুন বলে যে ডাক্তার ডেকে আর কি হবে, সোজা শ্রাদ্ধের আয়োজন করো। সোফি বলে যে শ্রাদ্ধের আবার কি দরকার, ও তো আমাদের বাড়ির চাকরানিরও অধম ছিল, ওকে আস্তা করে ফেলে দিয়ে আসো। যাও গার্ডরা, তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যাও। এবার গার্ডরা তো বিছানার কাছে গিয়ে খুবই ভয় পেয়ে যায়। জুন বলে যে কি হলোটা কি, তোমাদের বলছি না তাড়াতাড়ি ওকে ফেলো। এবং সেও সেখানে যায় এবং বিছানা দেখেই প্রচন্ড চমকে যায়, কারণ বিছানায় শার্লির মা অ্যামেলিয়া নয়, সেখানে কুইনের মৃতদেহ ছিল। শার্লি তখনই সেখানে গিয়ে কুইনের ওপর শুয়ে কাঁদতে থাকে যে আমি ভাবিনি এমনটা হবে। এবং তখনই লুক সেখানে আসে তার সৈন্যবাহিনীকে নিয়ে এবং বলে যে পার্কার পরিবার কুইনকে মারা চক্রান্ত করেছে, এক্ষুনি এদের সবাইকে গ্রেফতার করা হবে। সোফি তখনই বলে ওঠে যে না না, আমি কিছু করিনি, সব আমার মা করেছে। আরে আমরা তো আসলে অ্যামেলিয়াকে মারতে গেছিলাম, কিন্তু এখানে যে কুইনকে মেরে ফেলবো সেটা তো বুঝতে পারিনি। লুক বলে যে পার্কার পরিবারের 3 জনকে গ্রেফতার করা হলো। তখনই শার্লির বাবা সেখানে ছুটে আসে এবং বলে যে না না, আমি এক্ষুনি ওই জুন বুড়িকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। জুন বলে যে আমাকে ডিভোর্স দিয়ে দেবে, তোমার এত সাহস? সোফিয়া তখন তার মায়ের দিক থেকে দল বদল করে বলে যে হ্যাঁ মা, এইটুকু স্যাক্রিফাইস তো তুমি আমার জন্য করতেই পারো, বলো। এবং এডওয়ার্ড খাতায় কলমে জুনকে ডিভোর্স দিয়ে দেয়। তখনই কুইন এসে বলে যে হয়ে গেছে সবকিছু লেখা। সবাই তো তাকে দেখে চমকে যায় যে কুইন এখনো বেঁচে আছে। সোফি বলে যে হ্যাঁ, ওরা আমাদের ফাঁসালো। কুইন বলে যে তোমরা অ্যামেলিয়াকে বিষক্রিয়ার মাধ্যমে মারতে চেয়েছিলে, মারতে পারোনি সেটা পরের কথা, সেটা আমার চোখের সামনেই আমি দেখতে পেয়েছি। আজ থেকে অ্যামেলিয়া এই বাড়ির প্রধান স্ত্রী, ফলে এবার সংসারের সমস্ত দায়িত্ব অ্যামেলিয়ার হাতে আসে। শার্লি দেখে যে এতদিন তার মা যে সম্মান পায়নি সেই সম্মান প্রথমবারের মতো সে পাচ্ছে। প্রথমবার সে স্বামীর সংসারে গৃহিণীর ভূমিকা পালন করছে। অ্যামেলিয়াকে হাসি খুশি দেখে এইভাবে শার্লি চোখে জল চলে আসে, কারণ সে আগের জন্মে তার মাকে বাঁচাতে পারেনি। এইভাবেই অত্যাচারিত হতে হতে সে ডিপ্রেশনে গিয়ে মারা গেছিল, শার্লি কিছুই করতে পারেনি। এবার তারা 3 জন আনন্দ করে খাওয়া দাওয়া করতে থাকে। এবার শার্লি তার বাবার বাড়ি থেকে ফিরে যাচ্ছিল।
তখনই সোফি তাকে বলে যে যতদিন তোমার এই ক্ষমতা আছে আনন্দ করে নাও, কিছুদিনের মধ্যেই আমার স্বামী একটা দারুণ আর্টিকেল লিখবে, মহারাজ তাকে খুশি হয়ে ওকে মন্ত্রী বানিয়ে দেবে, তখন আমি দেখবো তোমার কি হয়। শার্লি বলে যে তাই নাকি, তাহলে তো ভালোই, তোমাদের আমি আগাম অভিনন্দন জানাই। শার্লি মনে মনে ভাবে যে সোফি, তুমি তো জানো না আর্টিকেলটা কে লিখেছিল। এবং তার আবারও আগের জীবনের কথা মনে পড়ে। তার মনে পড়ে যে এই সময় আর্টিকেল না লিখে সন্ত বেশিরভাগ সময় সরাইখানায় গিয়ে ড্রিঙ্ক করত। এই সময় শার্লি একটা আর্টিকেল লিখেছিল এবং সে সেটা শনকে দেখাতে নিয়ে গেছিল যে শন দেখো, এইটা দেখে তোমার হয়তো কিছু সাহায্য হতে পারে, কিন্তু শন সেটা ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু তখনই ভাগ্যক্রমে সেখানে মহারাজা আসছিলেন এবং সেই আর্টিকেলটা মহারাজের পায়ের কাছে গিয়ে পড়ে। মহারাজা সেই আর্টিকেলটা পড়ে অত্যন্ত ইমপ্রেসড হন এবং তিনি যখন জিজ্ঞাসা করেন যে আর্টিকেলটা কে লিখেছে, তখন শার্লি বলে যে এটা আমার স্বামী লিখেছে। মহারাজ শার্লি এবং শনের জামা কাপড় দেখে বুঝতে পারেন যে তারা বেশ গরিব। মহারাজা ভাবেন যে এরকম একজনকে সুযোগ দিলে সে গরিব লোকের বা সাধারণ লোকের কষ্টটা বুঝতে পারবে, তাই জন্য মহারাজা তাকে সুযোগ করে দেয় এবং তাকে 4th র্যাঙ্ক অ্যাডভাইজার বানিয়ে দেয়। কিন্তু এই জন্মে শার্লি সাহায্য তো শন পাবে না, তাহলে কি হবে তার সাথে। শার্লি বলে যে কুইনকে বলো কয়েকদিনের মধ্যেই আমি ফ্লোরাল হেভেনে যাব, ওখানে একটা ভালো শো হবে। ওদিকে সোফি তো তার স্বামীকে জোর করে যে লেখো লেখো, না লিখলে তোমাকে কিন্তু আমি খেতেই দেব না, এতদিন আমি যা সহ্য করেছি, এইবার আমার ভালো দিন আসবে। এবার শন তো যেমন তেমন করে তার আর্টিকেল লিখে ফেলে। সোফি তাকে নতুন জামা দিয়ে বলে যে চলো এবার আমাদের ফ্লোরাল হেভেনে যেতে হবে, সেখানে মহারাজ আসবে। এবার যেহেতু সোফিও জানতো যে তার দিদির জীবনে কি ঘটেছে, তাই জন্য সেই রকম প্ল্যান ওয়াইজে সে কাজগুলো করছিল। এবার তারা তো দুজনে ফ্লোরাল হেভেনে আসে এবং সেখানে আগে থেকেই কুইন আর শার্লি বসেছিল। এবার মহারাজ সেখানে আসতেই সোফি ইচ্ছা করে মহারাজের সাথে ধাক্কা লাগায় এবং তার হাত থেকে স্ক্রোলটা ফেলে দেয়। সে মহারাজকে বলে যে মহারাজ কিছু মনে করবেন না, ধাক্কা লেগে গেল। মহারাজ বলে যে ঠিক আছে, কোনো ব্যাপার না, যাও। এবার মহারাজ এগিয়ে যেতেই সোফি আবারও তার সাথে ইচ্ছা করে ধাক্কা লাগায় এবং মহারাজকে বলে যে মহারাজ ওটা দেখুন না, ওটা কি আপনার পায়ের কাছে পড়ে আছে। মহারাজ বলে যে আমার এখন এসব দেখার সময় নেই, যা। কিন্তু সোফি মহারাজকে জোর করে যে মহারাজ আপনি একবার আর্টিকেলটা পড়ে দেখুন, বেশি সময় লাগবে না, আমার স্বামী কিন্তু ভীষণ জ্ঞানী। ফলে মহারাজ এক প্রকার বাধ্য হয়ে লেখাটা পড়ে দেখেন। লেখা পড়ে দেখে মহারাজ বলেন যে এটা তোমার লেখা। শন বলে যে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমিই লিখেছি। মহারাজ সঙ্গে সঙ্গে সেই লেখা ছুঁড়ে ফেলে দেন। মহারাজ বলেন যে ছি, মাথার মুন্ডুহীন, এটা কি লিখেছো? নিজে তো বড় লোকদের মতো এত দামি জামা কাপড় পরেছো, আর গরিব লোকের জীবন নিয়ে তোমার এত মাথা ব্যথা, হিপোক্রিট কোথাকার। ওকে ইম্পেরিয়াল এক্সাম থেকে সারা জীবনের মতো ব্যান করে দাও, আর ওদের বাড়ি ঘর কেড়ে নিয়ে ওদের এখনই খেতে পাঠিয়ে দাও, তাহলেই বুঝবে যে গরিব লোকদের কষ্ট কতটা। এবার তখনই কুইন এবং শার্লি সেখানে আসে। মহারাজ তো তাদের দেখে বেশ খুশি হন এবং কুইনকে বলেন যে চলো একসাথে আমরা খাওয়া দাওয়া করি। ওদিকে সোফি তো শনের সাথে ঝগড়া শুরু করে দেয়। শন সোফিকে এক চড় মারে এবং বলে যে তোমার জন্য এইসব হলো। সোফি বলে যে আমার জন্য, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। শার্লি তখনই বলে যে বাহ, কি দারুণ শো দেখাচ্ছ তোমরা। সোফি তখন শার্লিকে ধরে ঝাঁকুনি দিয়ে বলে যে জীবন আমাকে একটা দ্বিতীয় সুযোগ দিল, তাও আমার এমন কেন অবস্থা। শার্লি বলে যে তুমি কি ভাবছো তোমার জীবন তুমি কোন পুরুষের সাথে আছো তার উপর নির্ভর করে? আমি আমার জীবনটা নিজে তৈরি করেছি পরিশ্রম করে। সোফি বলে যে না না, তা হতে পারে না, আমি আরো একটা সুযোগ চাই। এই বলে সে টেবিলে মাথা ঠুকে মরার চেষ্টা করে, যাতে সে মরে গিয়ে আরো একটা সুযোগ পায়। শার্লি বলে যে তোমার মতো মানুষরা যারা নিজে পরিশ্রম না করে অন্যের উপর নির্ভর করে, তারা কখনোই উন্নতি করতে পারবে না, সে তুমি যতবারই মরো আর যতবারই জন্ম নাও না কেন। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। কুইন আর সোফি তো রোম্যান্স করার মুডে ছিল, কিন্তু তখনই লুক এসে বলে যে মহারাজা এক্ষুনি কুইনকে ডেকে পাঠিয়েছে। শার্লির মনে পড়ে যে অগাস্ট মাস এসে গেছে, আগের বার ঠিক এই সময় যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণ হারিয়েছিল কুইন এবং তার বাবা। সে কুইনকে আটকিয়ে বলে যে না, তুমি যেতে পারো না। কুইন বলে যে কেন, কি হয়েছে? শার্লি বলে যে তুমি যদি আজকের যুদ্ধে যাও তাহলে তুমি মারা যাবে। কুইন বলে যে কি বলছো তুমি, তুমি এসব কি করে জানলে? শার্লি বলে যে আমি জানি তোমার আমার কথা বিশ্বাস হবে না, কিন্তু এটা আমার প্রথম জীবন নয়। কুইন বলে যে মানে? তখন শার্লি তাকে এক্সপ্লেন করে যে তুমি এক্ষুনি মহারাজের দরবারে গিয়ে শুনবি যে 10,000 সৈন্য নিয়ে শত্রুপক্ষ অ্যাটাক করেছে।
মহারাজ জিজ্ঞাসা করবেন যে কে দলপতি হতে চায়। তুমি নিজে থেকে বলবে যে তুমি দলপতি হতে চাও, এবং তারপরই তোমার মৃত্যু হবে। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করছো না, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ যেও না। কুইন বলে যে আমি তোমাকে বিশ্বাস করছি, এটা তো আমার দায়িত্ব। শার্লি বলে যে ঠিক আছে, তুমি যাও, কিন্তু তুমি দলপতি হতে চেও না। এবার কুইন মহারাজের রাজসভায় গিয়ে দেখে যে শার্লির কথা মতোই 10,000 সৈন্য আক্রমণ করেছে। মহারাজ বলেন যে বলো, তোমাদের মধ্যে কে লিডার হবে? এবং মহারাজের এই প্রশ্নের উত্তরে কেউই এগিয়ে আসে না, ফলে কুইনকেই এগিয়ে আসতে হয়। কুইন বাড়িতে এসে শার্লিকে বলে যে শার্লি, আমাকেই লিডার হতে হলো। শার্লি বলে যে কেন, আমি তোমাকে বারণ করেছিলাম। কুইন বলে যে দেখো, আমার সব পূর্বপুরুষেরা একইভাবে দেশের জন্য প্রাণ দিয়েছে, আমি কাপুরুষের মতো এভাবে পিছিয়ে আসতে পারি না। শার্লি বলে যে তাহলে তুমি বাঁচবে না। কুইন বলে যে তাহলে তাই হোক, তুমি ভেতরে এসো। এবার সে শার্লিকে ঘরে নিয়ে গিয়ে তার সমস্ত সম্পত্তি সবকিছু শার্লির নামে করে দেয় এবং শার্লিকে একটি ডিভোর্স পেপার দেয়। কুইন বলে যে ডিভোর্স পেপারে আমি আগে থেকেই সই করে দিয়েছি, আমি যদি মরে যাই তুমিও এখানে সই করে আমাকে ডিভোর্স দিয়ে দেবে, যাতে তুমি অন্য কাউকে নিয়ে সুখে সংসার করতে পারো। শার্লি প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। কুইন তাকে জড়িয়ে ধরে বলে যে পুনর্জন্ম বলে যদি কিছু থাকে, আমি কোনো সাধারণ পরিবারে জন্মাতে চাই, যাতে আমি শান্তিতে তোমার সাথে সারা জীবন কাটাতে পারি। শার্লি সঙ্গে সঙ্গে কুইনের পা জোরে পাড়িয়ে দেয় এবং বলে যে কখনো এমন বলবে না, এবং সে কুইনকে কিস করে। কুইন বলে যে তুমি এত সুন্দর দেখতে, তুমি কি রূপের মায়ায় ভুলিয়ে আমাকে ধরে রাখতে চাইছো? শার্লি বলে যে এই রূপ দিয়েই আমি তোমাকে ফিরিয়ে আনবো। এবার আমরা পরদিন কুইনের রওনা হওয়ার দৃশ্য দেখতে পাই। কুইন বলে যে তোমার বোনকে কিন্তু শন ডিভোর্স দিয়ে দিয়েছে, ও কিন্তু তোমার কোনো ক্ষতি করতে পারে, এই কদিন তুমি সাবধানে থেকো। লুককে আমি এখানে রেখে যাচ্ছি তোমাকে প্রোটেক্ট করার জন্য। শার্লি কুইনের ঘোড়া থান্ডারের গায়ে হাত বুলিয়ে দিয়ে বল, থান্ডার, তোমাকে কিন্তু ওকে ফেরত আনতেই হবে, না হলে কিন্তু আমি তোমাকে বেঁচে দেব। কুইন বলে যে চিন্তা করো না, আমি ফেরত আসবই, শত্রুদের হারিয়ে দিয়ে শত্রুদের পতাকা নিয়ে আমি আসবো। তখনই শার্লি কুইনকে একটা ছোট্ট পুটুলি দেয় এবং বলে যে হিল পাস পেরিয়ে গেলে এটা তুমি খুলবে। কুইন বলে যে ঠিক আছে, এবং সে ঘোড়ায় উঠে পড়ে এবং ঘোড়া থেকে সে শার্লিকে কিস করে। কিন্তু এটাই তাদের শেষ কিস কিনা সেটা ভবিষ্যৎই বলবে। কুইন চলে যেতে শার্লি সেই ডিভোর্স পেপারটা বার করে এবং সেটা ছিঁড়ে উড়িয়ে দেয়। সে মনে মনে বলে যে এই জন্মে আমি তোমাকে ফিরিয়ে আনবই। এবার শার্লি আর ক্লারা ফ্লোরাল হেভেনে আসে। ক্লারা বলে যে ম্যাডাম, এরকম একটা পরিস্থিতিতে আমরা এরকম শুরিখানায় বসে কি করব? শার্লি বলে যে দেখো, এখান থেকেই সমস্ত লেটেস্ট নিউজ পাওয়া যায়, তাই যদি কুইনের কোনো খবর পাই তাহলে এখান থেকেই পাবো। এবার পাশের টেবিলে বসে দুইজন কথা বলছিল। তারা বলা বলি করছিল যে মহারাজের দ্বিতীয় ছেলে অর্থাৎ দ্বিতীয় রাজকুমার ইথান সীমান্তে গেছিল দস্যুদের সাথে লড়াই করতে, এবং দ্বিতীয় রাজকুমারকে এখন প্রথম রাজকুমার অর্থাৎ বড় রাজকুমারের থেকেও বেশি ভালো পারফর্ম করছে। এরকম যদি চলতে থাকে তাহলে তো ইথানই এবার রাজা হবে। এবার শার্লি তাদের এই সমস্ত কথা শুনতে পায় এবং সে মনে মনে ভাবে যে কিন্তু আগের বার তো এই ভূমিকাটা বড় রাজকুমার পালন করেছিল। এবার তখনই দ্বিতীয় রাজকুমার অর্থাৎ ইথান এবং তার স্ত্রী সেই শুরিখানাতে প্রবেশ করে। ইথানের স্ত্রীর মুখটা একটা নেট দিয়ে ঢাকা ছিল। তারা যখন উপরে বসে কথা বলছিল তখনই ইথানের কাছে খবর আসে যে কুইন সীমান্তের সমস্ত দস্যুদের তাড়িয়ে দিয়েছে এবং সমস্ত সাধারণ মানুষদের বাঁচিয়েছে। ইথান বলে যে কিন্তু তা কি করে সম্ভব, এবং তার স্ত্রী তখনই মুখ থেকে পর্দা সরিয়ে বলে যে চিন্তা নেই, পরের বার ও আর বাঁচবে না। এবং আমরা দেখতে পাই যে ইথানের স্ত্রী হচ্ছে সোফি। এবার অপরদিকে আমরা কুইন এবং তার বাবাকে দেখতে পাই। তারা তো শত্রুদের সরিয়ে এই রাউন্ডে জিতে গেছিল। উইলিয়াম বলে যে কুইন, তুমি কি করে জানলে যে শত্রুরা কোথা থেকে অ্যাটাক করবে? এবং কুইন তখনই তার পকেট থেকে সেই পুটুলিটা বার করে। সে বলে যে যার বউ এত ভালো সে তো ভালো কাজ করবে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে শার্লি তাকে এই সমস্ত ছকটা আগে থেকেই লিখে দিয়ে দিয়েছিল, যাতে সে শত্রুদের সাথে মোকাবিলা করতে পারে। কিন্তু তখনই খবর আসে যে শত্রুপক্ষ আচমকাই অ্যাটাক করেছে, এবং তখনই পিছন থেকে শত্রুপক্ষের একজন লোক এসে উইলিয়ামের পিঠে ছুরি ঠুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে কুইন ঘুরে তার তরোয়াল বার করে সেই লোকটিকে মেরে দেয়। সৈন্যরা খবর দেয় যে শত্রুপক্ষ তাদের চারদিক থেকে ঘিরে ধরেছে।
কুইনের বাবা উইলিয়াম বলে যে তুমি সবাইকে নিয়ে এখান থেকে পালাও, আমি এদেরকে ঠেকাচ্ছি। কিন্তু কুইন তার বাবার কোনো কথা শোনে না এবং সে তার সৈন্যদের নিয়ে শত্রুপক্ষের দিকে অ্যাটাক করতে এগিয়ে যায়। কিন্তু শত্রুপক্ষের সংখ্যা তাদের থেকে অনেক বেশি ছিল। এবার পরদিন ইথান এবং সোফির কাছে খবর আসে যে শত্রুদের অ্যাটাকের ফলে পাহাড় থেকে পড়ে কুইন এবং তার বাবা মারা গেছে। সোফি বলে যে বাহ, শত্রুপক্ষকে এবার কিছুটা জমি দিয়ে দিতে হবে, তাহলেই সিংহাসন তোমার হয়ে যাবে। ইথান বলে যে সত্যি, তোমার বুদ্ধি কাজে লাগিয়ে শত্রুদের সাথে হাত মেলালাম বলেই আজকে সিংহাসনটা আমার। এবার ওদিকে আমরা শার্লিকে দেখতে পাই। শার্লি বলে যে কিছুদিন ধরেই আমার খুব একটা ভালো লাগছে না, খুবই দুঃস্বপ্ন দেখছি, প্রায় ভয় ভয়ও লাগছে। কুইন যেন সুস্থ থাকে। তখনই লুক খবর আনে যে কুইন মারা গেছে এবং শার্লি এবং বাকিরা কান্নায় ভেঙে পড়ে। তাদের বাড়ির সামনে উইলিয়াম এবং কুইনের দেহ আনা হয়। তাদের পরিবারের সকলেই দুঃখে ভেঙে পড়ে, বিশেষত দাদি, কারণ একদিকে তার ছেলে এবং তার নাতি দুজনেই মারা গেছিল। দাদি এক সৈন্যকে জিজ্ঞাসা করে যে আমার ছেলে যুদ্ধক্ষেত্রে সাহসিকতার পরিচয় দেখিয়েছে তো? সৈন্যটি বলে যে আপনার ছেলে সবচেয়ে সাহসী ছিল, শেষ মুহূর্ত অব্দি সে লড়ে গেছে। শার্লি বলে যে আর আমার স্বামী? সৈন্যটি উত্তর দেয় যে রক্তাক্ত হওয়া অব্দি সে লড়াই করেছে এবং শেষ মুহূর্তে সে পাহাড় থেকে পড়ে গেছে। তার অবশিষ্ট আমরা কিছুই খুঁজে পাইনি। এবার আমরা তাদের অন্তিম কার্যের দৃশ্য দেখতে পাই, যেখানে কেবলমাত্র উইলিয়ামেরই অন্তিম কার্য করা হচ্ছিল এবং এই অনুষ্ঠানে লিয়ার বাড়ির সমস্ত লোকজন এবং আত্মীয়রা উপস্থিত ছিল। এবার লিয়ার বাড়ির লোকজনেরা হঠাৎ বলে যে এবার তো শার্লি বিধবা, তাহলে সমস্ত দায়িত্ব লিয়ার, কারণ লিয়ার স্বামী তো পরিবারের একমাত্র পুরুষ। লিয়া বলে যে ঠিকই বলেছো শার্লি, এবার বাড়ির চাবিগুলো আমাকে দাও। শার্লি বলে যে এখন আমরা মৃত্যু শোক কাটিয়ে উঠতেই পারলাম না, আর এখনই তোমাদের এই চিন্তা ভাবনা? লিয়া বলে যে দেখো, যাই হোক না কেন, সংসারের দায়িত্ব তো কাউকে নিতে হবে, তাই না? এবার থেকে এই সিনক্লিয়ার পরিবারের দায়িত্ব আমার। শার্লি তখনই লুককে ডাকে। শার্লি বলে যে লুক, এখানে সিনথিয়ার পরিবারের বাদে যারা যারা আছে সবাইকে বের করো। আমার স্বামীর বডি পাওয়া যায়নি, যতদিন না তার বডি পাওয়া যাচ্ছে আমি মনে করি আমার স্বামী জীবিত। লিয়ার ভাই তখনই চেঁচিয়ে ওঠে যে কি, আমার পরিবারকে বার করবে? টেরা তখনই শার্লির জন্য তার তলোয়ারটা এনে দেয়। শার্লি তার তলোয়ার হাতে বলে যে হ্যাঁ, বার করব, এই পরিবারের দায়িত্ব আমার। আমার পরিবারের দিকে যে আঙুল তুলবে তাদের সবাইকে আমি শিক্ষা দেব। লিয়ার ভাই তখনও এগিয়ে গিয়ে বলে যে কি, তুমি আমাকে মারবে? এবং তখনই শার্লি তার তলোয়ার চালায় এবং লিয়ার ভাইয়ের হাতের জামা কেটে দেয়। তাই দেখে তো সবাই সেখান থেকে পালায় এবং লিয়া তখনের মতো চুপ করে যায়। এবার আমরা পরদিন ভোরের দৃশ্য দেখতে পাই। একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে শার্লির ঘুম ভেঙে যায় এবং সে ঘুম ভেঙে গিয়ে থান্ডারের শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে যে কুইন ফেরত এসে গেছে। সে এবং ক্লারা খুশির মনে বেরিয়ে আসে যে থান্ডার ফিরে এসেছে, তার মানে কুইন বেঁচে আছে। কিন্তু থান্ডারের ওপর শুধুমাত্র রক্ত মাখা শত্রুদের পতাকাটাই ছিল। কুইন তার কথা রেখেছে, কিন্তু কুইন নিজে ফিরে আসতে পারেনি। শার্লি এই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ে এবং সে স্বীকার করতে বাধ্য হয় যে তাহলে সত্যি কুইন মারা গেছে। ফলে সে কুইনের অন্তিম কার্য করতে বাধ্য হয়। লিয়া তাকে বলে যে এতদিনে তুমি সত্যিটা রিয়েলাইজ করেছো তো, এবার চাবিটা দাও। এবং শার্লি ছুঁড়ে তাকে চাবিটা দিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে মহারাজের একাধিক সৈন্য আসে এবং বলে যে এই পরিবারের সবাইকে এক্ষুনি ধরো। লিয়া বলে যে কি, তোমাদের এত সাহস? আমি এই পরিবারের মালকিন, তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। এবং সৈন্যটি তখনই তার তলোয়ার বার করে গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে। সৈন্যটি বলে যে কুইন সিনক্লেয়ার আমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে শত্রু পক্ষের সাথে মিলিত হয়েছিল, ওর পরিবারের সকলকেই শাস্তি দেওয়া হবে। এবং সে হুকুম দেয় যাতে শার্লি বাদে এখান থেকে সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়। সৈন্যটি বলে যে ছোট রাজকুমারের স্ত্রী আপনার সাথে দেখা করতে চায়। শার্লি বলে যে কেন, আমি তো ওনাকে চিনি না। এবং তখনই সেখানে সোফি আসে। সোফি বলে যে কেন দিদি, আমাকে কি তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে? সোফিকে দেখে শার্লি বুঝে যায় যে এই পুরোটাই সোফির চাল ছিল। কুইনকে মারা, দেশের সাথে বিশ্বাসঘাতকতার নাটক করা, সবকিছুই সোফির প্ল্যান। সোফি বলে যে বাহ, তুমি দেখছি খুব তাড়াতাড়ি বুঝে গেছো, তোমাকে ধন্যবাদ, তুমিই আমাকে শিখিয়েছো কিভাবে ভাগ্য বদলাতে হয়। এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে কিভাবে সোফির সাথে ইথানের আলাপ হয়েছিল
একদিন ইথান ঘোড়ার গাড়ি করে যাচ্ছিল, তখনই হঠাৎ সোফি তার গাড়ির সামনে গিয়ে বলে যে এই গাড়ি আর তোমরা এগিও না, সামনেই একটা ব্রিজ একটু পরেই ভেঙে যাবে, রাজকুমার যদি এখনই এখান দিয়ে যায় তাহলে কিন্তু রাজকুমারের বিপদ হবে। এবার সোফি যেহেতু এইবারের ঘটনাগুলি আগে থেকেই কিছু কিছু জানতো, তাই জন্য সে সেটা রাজকুমারের সামনে বলতে পেরেছিল। রাজকুমার তখন সোফিকে সামনে থেকে সরিয়ে দেয় যে কে এই পাগল মহিলা, একে সরাও। কিন্তু কিছু দূর গিয়ে রাজকুমার ইথান দেখতে পায় যে সত্যি ব্রিজ ভেঙে গেছে, এবং সে আবারও সোফিকে ডেকে পাঠায়। সে সোফিকে বলে যে তুমি কি করে জানলে যে ব্রিজটা ভেঙে যাবে? সোফি বলে যে আমি এরকম ভবিষ্যতের ঘটনা প্রায়ই দেখতে পাই, আমি যদি আপনার পাশে থাকি তাহলে এই সিংহাসন আপনার হবে। ইথান বলে যে ঠিক আছে, তুমি তাহলে যা চাও সোনা দানা গয়না আমি তোমাকে সব দেব। সোফি বলে যে আমার সোনা দানা গয়না কিচ্ছু চাই না, কিন্তু আপনি যদি মহারাজা হন তাহলে আমি মহারানী হব, এটাই আমার চাহিদা। এবং এইভাবেই সোফি রাজ পরিবারে এন্ট্রি নিয়েছিল। শার্লি বলে যে এত কিছু তুমি আমাকে মারার জন্য করেছো? সোফি বলে যে এখনই মেরে দিলে তো অনেক সহজ হয়ে যাবে ব্যাপারটা, আমি তোমাকে একটা বেদনাদায়ক মৃত্যু দিতে চাই। এবং সে শার্লিকে কারাগারে বন্দি করে। এবার শার্লি তো কারাগারে বন্দি ছিল, এবং তখনই সেখানে তার সাথে গ্রেস দেখা করতে আসে, এবং গ্রেসের হাতে একটা ইম্পেরিয়াল এডিক্ট ছিল, যাতে যে কোনো শাস্তি মুকুব হয়ে যাবে। শার্লি বলে যে দেখো, আমার স্বামীর ওপর রাজদ্রোহের অভিযোগ এসছে, রাজদ্রোহের শাস্তি কিন্তু ইম্পেরিয়াল এডিক্টেও মুকুব করা যায় না, আর এরকম একটা বদনাম দিয়ে আমি আমার স্বামীকে মরতে দিতে পারি না। গ্রেস বলে যে ঠিক আছে, তোমাকে দরকার হলে আরো এডিক্ট এনে দেবো, তুমি যা লাগবে বলো আমি এনে দেবো, কিন্তু আমি তোমাকে মরতে দেখতে পারি না, তুমি আমার দিদির মতো। শার্লি বলে যে গ্রেস, তুমি কি আমাকে বিশ্বাস করো? গ্রেস বলে যে হ্যাঁ। শার্লি বলে যে তুমি কি আমার জন্য মরতে পারবে? গ্রেস তখনই বলে যে না না বাবা, এতটাও বিশ্বাস করি না। এবার আমরা পরের দৃশ্যে দেখতে পাই যে গ্রেসের পোশাক পরে জেল থেকে বেরোয় শার্লি, এবং আমরা এরপর এক্সিকিউশনের দিনের দৃশ্য দেখতে পাই, যেদিন সমস্ত লোকের সামনে শার্লিকে এক্সিকিউট করার কথা ছিল। ইথান বলে যে বাবা, কুইনের পরিবারের সকলকে খতম করো। এবার শার্লিকে যখন ধরে আনা হয় মারার জন্য, তখন দেখা যায় যে শার্লির জায়গায় সেটা তো গ্রেস। মহারাজ বলেন যে যেখান থেকে হোক পুরো শহর খুঁজে এক্ষুনি শার্লিকে এখানে নিয়ে এসো। কিন্তু তখনই শার্লি জনগণের ভিড় থেকে বেরিয়ে এসে বলে যে দরকার নেই, আমি এখানে এসে গেছি। মহারাজ বলেন যে তুমি তো পালিয়ে গেছিলে, তাহলে আবার ফিরে এলে কেন? শার্লি বলে যে আমার কাছে ইথানের বিশ্বাসঘাতকতার প্রমাণ আছে। এবার আমরা দেখতে পাই যে গ্রেসের পোশাক পরে শার্লি আসলে মহারাজের প্রাসাদে বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগিয়েছিল, এবং সেখান থেকেই সে এই চিঠিগুলো পেয়েছে, যেখানে কিনা ইথান শত্রুপক্ষের কমান্ডারের সাথে নানা রকম চুক্তি করেছে, এবং সে কুইনের হাতের লেখা নকল করে চিঠি লিখেছে যাতে কুইনকে ফাঁসানো যায়। মহারাজকে সমস্ত প্রমাণ দেখানোর পর মহারাজ বলেন যে এক্ষুনি ইথানকে ধরো, ওদেরকে এক্ষুনি শাস্তি দাও। কিন্তু কোন সৈন্য ইথানকে ধরার জন্য এগোয় না। সোফি তখন হেসে বলে যে মহারাজ, এটা আমাদের দ্বিতীয় চাল, আমি জানতাম এরকম কিছু একটা হতে পারে, তাই আমি আপনার সমস্ত সৈন্য বদলে দিয়ে এখানে কেবলমাত্র আমার লোকদের রেখেছি, এরা কেউই আমাদের ক্ষতি করবে না। সোফি তার স্বামীকে বলে যে ইথান, তাড়াতাড়ি তোমার বাবাকে মারো, না হলে কিন্তু তুমি কোনোদিন রাজা হতে পারবে না। শার্লি বলে যে যে নিজের বাবাকে মেরে রাজা হয় তাকে কি লোকে রাজা মানবে? সোফি বলে যে ধ্যাত, আমি এখানে সবাইকে মেরে দেবো, কেউ জানতেই পারবে না যে ইথান কি করেছে, আমি সবাইকে বলবো যে শার্লি মহারাজকে মেরেছে। ইথান বলে যে গার্ড, এক্ষুনি মহারাজকে মারো, এবং গার্ড তলোয়ার উঁচিয়ে মহারাজকে মারতে যায়। কিন্তু তখনই পিছন দিক থেকে একটা তীর এসে সেই গার্ডের ভেদ করে বেরিয়ে যায়, এবং আমরা দেখতে পাই যে কুইন তার সেনাবাহিনী নিয়ে হাজির হয়েছে। সোফির দিকের সমস্ত সেনাদের সাথে কুইনের দিকের সমস্ত সেনার যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ ইথান শার্লির গলায় তলোয়ার ধরে, এবং সে কুইনকে বলে যে এক্ষুনি তুমি তলোয়ার ফেলে দাও, না হলে কিন্তু আমি শার্লিকে মেরে দেবো। শার্লি বলে যে কুইন, তুমি তোমার দায়িত্ব পালন করো। কুইন বলে যে আরে, আমার দেশ আমার কাছে সবচেয়ে আগে, এরকম বউ আমি অনেক পেয়ে যাব, তুমি কি মারবে? আমি নিজেই আমার বউকে মেরে দিচ্ছি। এবং সে তার তীর ধনুক তুলে নেয়। কুইন বলে যে শার্লি, পরের জন্ম বলে যদি কিছু থেকে থাকে সেই জন্মে আমি তোমার হব। এবার এই কথা শুনে ফ্ল্যাশব্যাকে শার্লির মনে পড়ে যায় যে কুইন যখন এই কথাটা বলেছিল তখন সে কুইনের পা পাড়িয়ে দিয়েছিল, এবং শার্লি বুঝতে পারে কুইনের সিগন্যাল কোন দিকে। সে সঙ্গে সঙ্গে ইথানের পা জোরে পাড়িয়ে দেয়।
এবং কুইনও তার তীর চালিয়ে ইথানকে মেরে দেয়। সাথে সাথে শার্লির কাছে ছুটে যায় এবং বলে যে তোমার কিছু হয়নি তো। শার্লি রাগ করে বলে যে তুমি এতদিন কোথায় ছিলে, আমি কত চিন্তায় ছিলাম বলো তো। ওদিক থেকে মহারাজাও ততক্ষণে চলে আসে। মহারাজা বলে যে কুইন, আমি জানতাম তুমি বেঁচে আছো, আজ থেকে তোমাকেই আমি নতুন রাজকুমার হিসেবে অ্যাপয়েন্ট করলাম। আর তোমার কথা মতো তুমি যেমন বলেছিলে তোমার অনেক নারী সঙ্গ চাই, সেই সব ব্যবস্থা আমি করে দেব। আসলে মহারাজ ইচ্ছে করেই কুইনের পিছনে লাগছিল। এই কথা শুনে শার্লি তো রেগে মেগে সেখান থেকে চলে যায় এবং কুইনও তাকে মানানোর জন্য তার পিছন পিছন যায়। এবার আমরা কুইন এবং শার্লির বাড়ির দৃশ্য দেখতে পাই। শার্লি তো কুইনের ক্ষততে ব্যান্ডেজ করে দিয়েছিল। শার্লি বলে যে তুমি যে মারা গেছিলে এই ব্যাপারটা কি? কুইন বলে যে আমি ইচ্ছা করে এই রিউমারটা ছড়িয়েছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে এই ঘটনার সাথে ভিতরের কেউ জড়িত আছে। আমি যদি এমন না করতাম তাহলে ভেতরের কে জড়িত আছে সেটা জানা যেত না, আর মহারাজকেও বাঁচানো যেত না। এবার তাদের এই সাহসিকতার জন্য মহারাজ কুইনকে নতুন রাজকুমার এবং শার্লিকে প্রথম ডাচেস হিসেবে সম্মান দেন। শার্লি বলে যে মহারাজ, ডাচেস হয়ে আমি প্রথম যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমি একটা মহিলাদের স্কুল খুলতে চাই, যাতে মহিলারা পড়াশোনা করতে পারে, নিজেদের একটা পরিচয় স্থাপন করতে পারে। মহারাজাও শার্লির এই উদ্যোগে প্রচন্ড খুশি হন এবং তিনি বলেন যে ঠিক আছে, আজ থেকে আমি মহিলাদের পরীক্ষার ব্যবস্থা করব, যাতে মহিলারাও রাজ্যের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে। এবং অন্যদিকে মহারাজ সোফিকে মৃত্যুদণ্ড দেন। সোফকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। মানে বর তারা আলাদা আলাদা চুজ করলেও শেষ অবধি পরিণতি তাদের ঠিক একই হয়েছিল। সোফি বলে যে তোমার এত অ্যাটিটিউড, ভুলে যেও না আমি কিন্তু ভুল লোক চুজ করেছি, পরের বার আর এই ভুলটা আমি আর করব না। শার্লি বলে যে সোফি, তুমি কি স্বামীদের শুধুমাত্র তোমার কাজ বার করার মেশিন মনে করো? তোমার মতো লোক হাজারটা জন্ম নিয়েও কোনো লাভ নেই, কারণ তোমরা কখনোই শুধরাবে না। এবং সোফিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, আর শার্লি আর কুইন তাদের সুন্দর জীবন শুরু করে। তো তোমাদের কি মনে হয়, পরিশ্রম না ভাগ্য আমাদের জীবনে কোনটা বেশি ইম্পর্টেন্ট? তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এই ড্রামাটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক রকম চাইনিজ ড্রামা নিয়ে আসি, তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।